নাকি ঠিক আছে? লাইভ আছে কিন্তু। আসসালামু আলাইকুম। বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করুন। সবাই একটু কমেন্ট করুন কাইন্ডলি। বোর্ডের লেখাগুলো ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করুন। আসসালামু আলাইকুম। বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করুন যে বোর্ডের লেখা ক্লিয়ার আছে কিনা এবং আমার লেখা দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন। একজন একটু কমেন্ট করুন, আমরা শুরু করব, দেরি করব না, পরবর্তীতে সবাই দেখে নিন ক্লাসটা। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ক্লাসটি সবাইকে বলা হয়েছে যে আজকে হলো পরিপাক ও শোষণের উপর আমরা ক্লাস নিব। তো পরিপাক ও শোষণের উপর কিন্তু যে ক্লাসটা আমরা নিব, ক্লাসটা কিন্তু আসলেই মানে শুধুমাত্র যে নেওয়ার জন্য এমন না, কারণ এই অধ্যায়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আর এই অধ্যায়টা কিন্তু আসলে মজারও অনেক বেশি, কারণ আমাদের শরীরের সাথে যে জিনিসগুলো মানে ইনভলভমেন্ট আছে সেই অধ্যায়গুলো কিন্তু আসলে একটু মজা করে পড়া যায়, কারণ আমরা কিন্তু জিনিসগুলো একটু অনুভব করে করে পড়তে পারবো। তো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মানে আপনারা দেখবেন। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই। আপনারা আসলে লাইভ ক্লাসের প্রতি ইন্টারেস্ট কম, পরবর্তীতে দেখে নেন, সমস্যা নেই, আমি আলোচনা শুরু করি। তো দেখেন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরিপাক ও শোষণ। তো পরিপাক ও শোষণের ক্ষেত্রে আমাদের প্রথমে অধ্যায়টা সম্পর্কে জানতে হবে। তো পরিপাক দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? তো পরিপাক বলতে আমরা কি বুঝি? পরিপাক হলো সেই জিনিসই যার মাধ্যমে হলো মানে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু। এখন কথা হলো যে ভাইয়া জৈব রাসায়নিক প্রক্রিয়া কেন বলা হইলো? তো দেখেন কেন জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হয়েছে, কারণ খাবারটা হলো আমাদের কি, আমরা বাইরের থেকে খাচ্ছি আর খাবার মুখের মধ্যে আমরা চিবোচ্ছি, পাকস্থলীতে একটা পরিবর্তন হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনো বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়াগুলো আমরা পরবর্তীতে দেখব। সবাই এই দুইটা কথা মাথায় একবারে সুন্দর মতো গেঁথে রাখবেন, ভৌত আর রাসায়নিক। এই দুইটা কথা যখনই আসবে সবাই এটা মাথায় একবারে সেট করে রাখবেন যে ভৌত বললে মনে রাখবেন যেটা বাহ্যিক মানে বাইরের দিক থেকে, অথবা আমরা যেটা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি। ধরেন আমার এখানে দুইটা হাত আছে, আমার চোখ আছে, আমার মাথার উপরে চুল আছে। তো এই জিনিসগুলো কি হবে বলেন তো? এইটা হলো একটা ভৌত বৈশিষ্ট্য আমার ক্ষেত্রে। সেম ভাবে যদি আমি বলি আমার ক্ষেত্রে রাসায়নিক বৈশিষ্ট্য কি হবে, তাহলে রাসায়নিক বৈশিষ্ট্য ওইগুলোই হবে যেগুলোর সাথে কোনো না কোনো বিক্রিয়া যুক্ত। তাহলে এই কথাটা সবাই একটু কমেন্ট করবেন পরবর্তীতে, যে রাসায়নিক কথাটা আসলেই আমরা কি চিন্তা করবো, যে রাসায়নিক কথা আসলেই মানে কোনো একটা বিক্রিয়া হবে। তো পরিপাককে একটা জৈব রাসায়নিক বিক্রিয়া বলা হয়েছে, কারণ
আমরা যখন ভাঙি খাবারটা সাথে সাথে এনজাইম কিন্তু এখানে আসবে, এসে এনজাইমটা মিক্সড হবে, দেন কিন্তু এটা আস্তে আস্তে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা ধরনের পরিবর্তন আসবে। এই জন্য এটাকে জৈব রাসায়নিক পরিবর্তন বা জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হয়েছে। তাহলে এই জৈব রাসায়নিক প্রক্রিয়াতে কি হবে? এই জৈব রাসায়নিক প্রক্রিয়াতে জটিল খাদ্যবস্তু, এখন জটিল খাদ্যবস্তু বলতে আমরা কি বুঝি? জটিল খাদ্যবস্তু হলো ওই জিনিস, ধরেন আমি ভাত খাইলাম অথবা মাংস খাইলাম, সেম ভাবে আমি মাছ খাইলাম, তো এই জিনিসগুলো কিন্তু মানে একবারে ব্লিন্ড করে আমরা কিন্তু খাই না, আমরা কিন্তু জটিল ফর্মে খাই। এরপরে কি হয়, আমাদের মুখমণ্ডলে কিন্তু অনেকগুলো দাঁত আছে, এই দাঁতগুলোর মাধ্যমে আমরা চিবোই খাবারটা, এরপরে আমরা ক্ষুদ্র মানে কোনায় পরিণত করি, এরপরে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো জিনিসটা কি হইলো, আমরা হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তুগুলো আস্তে আস্তে কি হয় বলেন তো, ক্ষুদ্র কোনায় পরিণত হয়। এখন এই ক্ষুদ্র কোনায় পরিণত হইতে কে সহায়তা করে? সেইটা হলো হরমোনের প্রভাবে এবং এনজাইমের সাহায্যে। হরমোনের প্রভাবে বলতে কি বোঝায়, মানে এখানে হরমোনটা আসবে, হরমোনটা এসে এইটা খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু যে এনজাইমগুলো আসবে সেই এনজাইমগুলো খাবারের সাথে মিশে খাবারের একটা বড় ধরনের পরিবর্তন ঘটাবে। তো পরিবর্তন ঘটার পরে কি হবে, জিনিসগুলো ছোট ছোট মানে কোনায় রূপ নিবে, দেন কি হবে, দেন এটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ভাবে শোষিত হবে, পরিপাক হবে, বিভিন্ন জিনিস ঘটবে। এর পরবর্তীতে কি হবে, তাহলে টোটাল এখন কি দাঁড়াইলো, এই পরিপাক হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জটিল খাদ্যবস্তুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোনায় পরিণত হয় বা সরল খাদ্যে পরিণত হয়। আর সরল খাদ্যে কিভাবে পরিণত হইলো, সরল খাদ্যে হলো হরমোনের সাহায্যে আর এনজাইমের সহায়তায়। এই জিনিসটা গেল। পরবর্তীতে কি হবে, এই যে খাদ্যগুলো যে পরিপাক হইলো, পরবর্তী স্টেপে হলো পুষ্টি আমরা পাবো। তাহলে পুষ্টিগুলো আমাদের দেহের চলাচলের, আমাদের যে শক্তিগুলো আছে, বিভিন্ন রকম কাজ আমরা যেগুলো করি, সেই ক্ষেত্রে আমাদের পুষ্টির দরকার আছে, শক্তির দরকার আছে। তো এইগুলো রূপে শরীরের মধ্যে জমা থাকবে। আর একটা কি হবে বলেন তো, যে উচ্ছিষ্ট পার্টটা আছে খাবারের, সেই উচ্ছিষ্ট পার্টটা বর্জ্যের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। তো এই যে জিনিসটা আলোচনা করলাম, হয়তো একটু বড় করে আলোচনা করছি বোঝার জন্য, কারণ বেসিক না বুঝলে ওই অধ্যায়টা সম্পর্কে আসলে পড়া খুবই কঠিন। তো এই যে জিনিসগুলো পড়লাম, এই পুরো জিনিসটাই হলো একটা পরিপাক। আশা করি আপনারা এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা পাচ্ছেন। তো এখন আমরা প্রত্যেক জায়গায় পরিপাকগুলো আলাদা আলাদা ভাবে পড়বো। তো চলেন আমরা এখন মেইন টপিকে চলে যাই। পরিপাক যদি আমরা বুঝে থাকি, তাহলে পরিপাক জিনিসটার সাথে মানে পুরো পরিপাক যেই তন্ত্রের মাধ্যমে আপনার পরিচালিত হয়, সেই তন্ত্রটাকে বলা হয় হলো পরিপাক তন্ত্র। আমি একটু দেখি আপনারা আছেন কিনা। আহাদুল্লাহ সোহাগ ভাই, মুড়ি, আপনি একটু কমেন্ট করুন ভাইয়া, যে মুড়ি হলো কি জাতীয় খাবার? এটা হলো শর্করা নাকি প্রোটিন নাকি হলো লিপিড? আপনি একটু কমেন্ট করেন, দেন হলো বলবো আর কি, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তীতে দেখি। তো কি বললাম, পৌষ্টিক তন্ত্র। আমাদের তন্ত্র মানে কি, পরিচালনা করতেছে আমাদের একটা পার্ট। তো এই পার্টটা হলো ইনভলভমেন্ট কোথা থেকে কোথায় পর্যন্ত আমাদের এটা বুঝতে হবে। তাহলে সবাই মনে রাখবা, পরিপাক তন্ত্র বললে কিন্তু শুধুমাত্র পরিপাক নালী আসবে না। যেমন পরিপাক নালীর মধ্যে কি আছে, মুখ গহ্বর আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, ইটিসি। এইটা কিন্তু শুধুমাত্র পরিপাক তন্ত্র না। তো চলো একটা মানে শর্ট আমি তোমাদের দেখাই। সেটা হলো, ধরো এটা হলো আমাদের ঠোঁট, এটা একটা মুখ ছিদ্র, এরপরে একটা ফাঁকা জায়গা আছে, এখানে মনে করো এই যে মুখ গহ্বর যেটা আছে, তারপরে কি হবে, এখান থেকে একটা অন্য নালী চলে যাবে, এই যে অন্য নালীটা নামতেছে। আমি জাস্ট তোমাদেরকে অত সুন্দর করে, আমি জাস্ট সিরিয়ালটা মেনটেন করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে কি হবে বলতো, অন্য নালীটা কিছু দূর আসার পরে এইখানে একটা পাকস্থলী তৈরি হবে, এরকম একটা পাকস্থলী এখানে হইলো। সিরিয়ালটা একটু পরে আমরা বুঝবো, সিরিয়ালটা মনে রাখলে এই অধ্যায়টা আসলে খুবই সোজা লাগবে। এরপরে দেখো কি হবে, এখান থেকে হলো ডিওডেনাম আসবে, ডিওডেনাম, জেজুনাম, আর একটা কি ছিল, ইলিয়াম, মানে ক্ষুদ্রান্ত চলে আসবে। তাহলে ক্ষুদ্রান্তগুলো এইভাবে এসে পেঁচানো থাকে, অনেকগুলো পার্ট এইভাবে পেটের মধ্যে অনেকগুলো প্যাচ থাকে, দুইটা করে এইভাবে আমি মিলাই দিলাম। তো এটা দেখো ক্ষুদ্রান্তের পার্ট। এবার ক্ষুদ্রান্তের ঠিক এই জায়গা থেকে বৃহদান্তটা কিন্তু তৈরি হবে, এই জায়গা জয়েন্ট হয়। তাহলে বৃহদান্তটা একটু মোটা হবে, এখান থেকে ঠিক চলে আসবে, এখানে এসে একটু সিগময়েড হয়ে এই যে মলাশয়ে পরিণত হবে। তাহলে এইভাবে আসলো জিনিসটা, এসে এই যে সিগময়েড পার্ট হয়ে এই যে মনে করো শেষ। তাহলে কি হলো ঘটনাটা, এই যে মুখ ছিদ্র আছে, তাহলে যদি আমি বলি পরিপাক নালী কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত, সেটা হলো মুখ ছিদ্র থেকে একবারে পায়ু পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই পুরো এক্সটেনশন বা পরিসর কোনটা হবে, মুখ ছিদ্র থেকে একবারে পায়ু পর্যন্ত। এখন চলো, আমরা তো পরিপাক তন্ত্র পড়তেছিলাম, তাহলে আমি কি শুধুমাত্র এখান থেকে এতটুকু বললেই কি পরিপাক তন্ত্র হয়ে যাবে? এটা কিন্তু একটা জিনিস বোঝার জন্য না, এতটুকু কখনোই হবে না।
এখন পরিপাকতন্ত্র হইতে গেলে কি হবে, পরিপাকতন্ত্র হইতে গেলে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, পরিপাকতন্ত্র যখন আমি বলবো তখন একসাথে দুইটা জিনিস হওয়া লাগবে, একটা হলো পরিপাক নালী আর একটা হলো পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক নালী তো আমি তোমাদেরকে এখানে একটা জাস্ট ছোট করে চিত্র একটা সুন্দর মতো দেখাইলাম থিম, তো এইটা হলো পরিপাক নালী। এখন এইটাকে আমি পরিপাকতন্ত্র কেন বলতে পারবো না, কারণ এখানে কিন্তু আমি কোনো পরিপাক গ্রন্থি কিন্তু আঁকি নাই। যখন আমি এইখানে পরিপাক গ্রন্থিগুলো নিয়ে আসবো তখন সেটাকে আমি পরিপাকতন্ত্র বলবো। তো চলো আমরা দেখি, মনে করো এই যে মুখ গহ্বর, তাহলে মুখ গহ্বরে 3 ধরনের গ্রন্থি থাকে, একটু পরে আমরা এটা আলোচনা করবো। এখন বলছি মনে করো এখানে একটা আছে, জিহ্বার নিচে একটা আছে, এখানে কানের কাছে একটা আছে। সেম ভাবে এখানে তো পাকস্থলী আছে, তাহলে পাকস্থলীতে আমাদের কোন পাশে থাকে, দেখো এই যে মাছ দিয়ে একটু বাম সাইডে থাকে, তার পাশেই কে থাকে বলো তো, ডাইন সাইডে। তাহলে আমার হলো যেটা আমাদের হলো ডাইন সাইড, সেটা কিন্তু বোর্ডের বাম সাইড। তাহলে যেহেতু লিভার হলো আমার ডাইন সাইডে আছে, তাহলে বোর্ডে কিন্তু দেখো এইখানে মনে করো লিভারটা হবে, তাই তো এইখানে মনে করো লিভারটা আছে, এইটা হলো লিভার বা যকৃৎ যেটাকে বলি, যকৃৎ, ঠিক আছে। আর এইটা কি পাকস্থলীর মধ্যে যদি গ্রন্থি চলে আসে, এইভাবে মনে করো গ্রন্থি আমি এখন লিখে দিলাম, পাকস্থলীতে কি গ্রন্থি থাকবে, গ্যাস্ট্রিক গ্রন্থি। দেন দেখো এখানে কি থাকবে, এইখানে এই যে আমি বোর্ডের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে না, এইখান থেকে পাতার মতো একটা জিনিস বের হয়, ঠিক আছে, এইভাবে পাতার মতো একটা দেখতে বের হয়, সেটাকে বলা হয় কি বলতো, অগ্নাশয়, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অগ্নাশয় বা কি প্যানক্রিয়াস। তাহলে এই যে কয়টা হলো বলতো, একটা হলো মুখ গহ্বরে কি থাকে, লালা গ্রন্থি, দেন পাকস্থলীতে কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থির ডাইন পাশে কি আছে বলতো, যকৃৎ বা অগ্নাশয়, তার এই যে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত আর গ্যাস্ট্রিক গ্রন্থির মাঝখানে বাম দিকে কি থাকবে, অগ্নাশয় অথবা প্যানক্রিয়াস। দেন কি থাকবে বলতো, এই যে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত, এই দুইটাকে মিলাই কি বলা হয়, আমরা বলি না অন্ত্র। অন্ত্র বলতে আসলে কি বোঝায়, সবাই একটু কমেন্ট করো তো তোমরা অন্ত্র বলতে আসলে কি বুঝো। তো দেখো আমরা আলোচনা করি, তাহলে অন্ত বলতে এটাই বোঝায়, অন্ত হলো ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত এই দুটার সমন্বয়কে বলা হয় হলো তোমার আমাদের হলো অন্ত্র। তাহলে অন্ত্রের মধ্যে কি গ্রন্থি থাকবে, অন্ত্রের মধ্যে থাকবে হলো আন্তিক গ্রন্থি। প্রথমের দিকে তোমাদের যদি এখন ডিটেলস আলোচনা করার সময় বোরিং লাগে, জিনিসটা কিন্তু খুব খারাপ, কারণ এই অধ্যায়ের বেসিক না পারলে পরবর্তী কিছুই পারবা না, আর বেসিক পারলে পরবর্তী সবকিছুই পারবা। এই জন্য প্রথম পার্টটা আমাদের ভালো মতো বুঝতে হবে আসলে, আর নয়তো কিন্তু খুবই বিপদের মধ্যে। এইভাবে পড়ার কারণেই কিন্তু আমাদের দেখা যায় যে আমরা অল্পের জন্য কোথাও ভালো করতে পারছি না, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এড়াই চলতে হবে। তো চলো আমরা দেখি, তো এখানে আছে আন্তিক গ্রন্থি। তাহলে দেখো মোট কয়টা গ্রন্থি হলো, আমার মুখমণ্ডলে লালা গ্রন্থি চলে গেল, দেন কি যকৃৎটা চলে গেল এই যে পাকস্থলীর পাশে, দেন অগ্নাশয়টা কোথায়, দেখো পাকস্থলীর নিচে হলো অগ্নাশয়টা, আর গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায়, এই যে পাকস্থলীর মধ্যে, আর আন্তিক গ্রন্থি কোথায়, অন্ত্রের মধ্যে। এখন যদি আমি চিত্রটাকে বলি, এই পুরো চিত্রটাকে বলা হবে হলো তোমার পৌষ্টিক তন্ত্র। কিন্তু যতক্ষণ না আমি এই গ্রন্থিগুলো আঁকছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে কি বলতে পারবো না বলতো, পৌষ্টিক তন্ত্র বলতে পারবো না। তাহলে এইটা গেল আমার পৌষ্টিক তন্ত্র সম্পর্কে আলোচনা। দেন আসো এখানে বলা হয়েছে পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক তন্ত্র কি কি নিয়ে গঠিত, 1 নম্বরে হলো পৌষ্টিক নালী, আর 2 নম্বরে হলো কি বলতো, পৌষ্টিক গ্রন্থি। এখন এই পুরো অধ্যায়ে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা, আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। দেন আমাদের একটা ক্লিনিক্যাল টপিক আছে, সেটার নাম হলো স্থূলতা। তো এই টপিকটা পড়লেই মানে এই দুইটা জিনিস, কিন্তু এটা পড়তে কিন্তু আসলে অনেক সময় লাগবে। তো চলো আমরা দেখি পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে। দেখো পৌষ্টিক নালীর মধ্যে প্রথমেই আছে মুখছিদ্র। মুখছিদ্র কোনটা, এই যে আমি কথা বলছি ঠোঁট দিয়ে, তাহলে দেখো এই ঠোঁটের যে এই যে জায়গাটা আমি যতদূর হা করতে পারছি, তো এই যে একটা গহ্বরের মতো ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় হলো মুখছিদ্র। তাহলে এইটা হলো মুখছিদ্র বলা। এখন দেখো আমরা যদি হা করি, অনেকে হা করতে বলি, তাহলে কি হবে, মুখের মধ্যে একটা ফাঁকা জায়গা দেখতে পারবো। তাহলে এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হলো মুখবিহ্বর বা মুখবিহ্বর বলা হয় এটাকে। তাহলে দেখো এটা হলো মুখবিহ্বর, ঠিক আছে। এরপরে দেখো গলবিল আর অন্ননালী, জিনিসটা কিন্তু একই। এই যে আমরা হা করলে পিছন দিক থেকে যেটা চলে গেছে সেটাকে কি বলা হয় বলতো, গলবিল বা অন্ননালী। এখন গলবিল কোনটুক আর অন্ননালী কতটুক মনে রাখবা, গতে হলো গলবিল, গলার মধ্যে যতটুক পর্যন্ত থাকবে সেইটা হলো গলবিল। দেন গলার নিচ থেকে শুরু হয়ে দেখো পাকস্থলী কিন্তু এইখানে থাকে, তো আমার কিন্তু এইখান থেকে একটা নালী কিন্তু এই পর্যন্ত চলে গেছে। তো এই যে এখানে যে জায়গাটা আসতেছে গলার নিচ থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গাটাকে বলা হবে কি বলতো, অন্ননালী। আর গলার মধ্যে যে নালীটা আছে একই নালী কিন্তু, মানে অবিচ্ছিন্ন, মানে দুইটা না কিন্তু একটা নালী, যতক্ষণ গলার মধ্যে আছে এতক্ষণ আমরা গলবিল বলতেছি। দেন যখন নিচের দিকে চলে যাচ্ছে তখনই আমরা কি বলছি বলতো,
অন্ননালী বলছি। তাহলে এইটা গেল দুইটা পার্ট, তাহলে গলবিল চলে গেল আমাদের, আর হলো কি গেল, অন্ননালী গেল। দেন অন্ননালীটা কোথায় যুক্ত হয় বলো? অন্ননালীটা যে পাকস্থলীর মধ্যে কিন্তু প্রবেশ করে। তো এটা হলো পাকস্থলীর মধ্যে ঢুকে গেছে। আমরা এখন প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের আবার আলাদা আলাদা করে আছে, পাকস্থলী পড়তে হবে অনেকগুলো। এই পাকস্থলী কয়টা পার্ট আছে, পাকস্থলীতে কিভাবে খাবার পরিপাক হয়, সবগুলো আমরা পড়বো, সমস্যা নেই। শুরুতে একটু বেসিকটা দেখে নাও। তো এটার ক্ষেত্রে প্রত্যেকটার কিন্তু দৈর্ঘ্য আমাদের লাগবে, বই দেখে তোমরা দেখে নিবা কত সেন্টিমিটার, এগুলো একটু আমাদের দেখতে হবে। দেন দেখো পাকস্থলী থাকবে, তাহলে এই যে পাকস্থলী আসলো, ঠিক পাকস্থলীর পরে কোন পার্ট শুরু হবে? দেখো পাকস্থলীর পরে কিন্তু ক্ষুদ্রান্ত শুরু হয়েছে, কেউ বৃহদান্ত দেখাবো না, বৃহদান্ত এখান থেকে আসতেছে মানে বৃহদান্ত কিন্তু না। তাহলে পাকস্থলী এখানে দেখো, এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংক্টার, একটু পরে আমরা দেখবো। তাহলে পাইলোরিক স্ফিংক্টার দিয়ে দেখো কার সাথে যুক্ত হয়? ডিওডেনামের সাথে যুক্ত হয়। তাহলে এই ডিওডেনামের সাথে পাকস্থলী যুক্ত হওয়ার মাধ্যমে কি হচ্ছে বলতো? ক্ষুদ্রান্তের শুরু হচ্ছে। তাহলে এখান থেকে এই যে ক্ষুদ্রান্ত এইভাবে পেঁচানো পেঁচানো, অনেক বড় ক্ষুদ্রান্ত আমাদের পরিপাক নালীর মধ্যে সব থেকে বড়। দেখো এখানে পুরোটা লিখছি কত বলতো? 8 থেকে 10 মিটার। তো এই 8 থেকে 10 মিটার কিন্তু পুরো পৌষ্টিক নালী, মানে মুখ থেকে একবারে পায়ু পর্যন্ত যে রাস্তাটা আছে, এই পুরোটাই কিন্তু 8 থেকে 10 মিটার। তার মধ্যে এখানে একটু খেয়াল করে দেখো 6 থেকে 7 মিটার, মানে প্রায় 3, যদি ধরি 3 ভাগের 2 ভাগই কে গঠন করছে বলতো? 3 ভাগের 2 ভাগই গঠন করে হলো ক্ষুদ্রান্ত। তাহলে এখানে অনেক 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 পেঁচানো থাকে। তাহলে ভাইয়া এটাকে ক্ষুদ্রান্ত কেন বলা হয়, বৃহদান্ত কেন বললাম না? এটা এত বড়, এই কোশ্চেন তোমাদের আসতেই পারে। তো এটা জেনে রাখো, ক্ষুদ্রান্ত এই জন্য বলা হয়েছে, এই নালীগুলো পাতলা 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 পেঁচানো পেঁচানো, ওই দৃষ্টিতে এটাকে ক্ষুদ্রান্ত বলা হয়েছে। আর বৃহদান্তকে কেন বা বৃহদান্ত বলা হলো? কারণ বৃহদান্তটা অনেক মোটা, এই মোটার কারণে। আর এই জিনিসটা একটু বড় না, কিন্তু সাইজে ছোট, কিন্তু সরি, দেখতে হলো অনেক মোটা, এর ভিতরে প্রস্থ অনেক বেশি, সেই জন্য এটাকে বৃহদান্ত বলা হয়েছে। তো আশা করি সবাই বুঝছো। তাহলে এখানে কি গেল, এর পরবর্তীতে ক্ষুদ্রান্ত। এবার দেখো ক্ষুদ্রান্ত এখানে থেকে একটা নালীর মাধ্যমে আমাদের কি শুরু হয়েছে বলতো? বৃহদান্তটা শুরু হয়েছে। এখন বৃহদান্ত প্রত্যেকটা পার্ট আছে, আমরা দেখবো বৃহদান্ত থেকে কি হয়েছে। এখানে বৃহদান্ত আসার মাধ্যমে এই যে পায়ুতে শেষ হয়েছে বৃহদান্তটা। তাহলে এইখানে কি হইলো, মুখ থেকে পায়ু পর্যন্ত আমাদের কিন্তু পুরো পৌষ্টিক নালীটা শেষ হয়ে গেল। তো এইটা কিন্তু আসলে পৌষ্টিক নালী সম্পর্কে কথা ছিল। এখন যদি আমরা দেখি পৌষ্টিক গ্রন্থি কি জিনিস, তাহলে পৌষ্টিক গ্রন্থি দেখো এখানে যতগুলো গ্রন্থি আছে সবগুলো কিন্তু এখানে আমি তোমাদেরকে এঁকে দেখালাম। মুখমণ্ডলে থাকবে হলো লালা গ্রন্থি। যকৃৎ কি বলতো? এই যে পাকস্থলীর ডান পাশে থাকবে, অবস্থানটা কিন্তু আসতে পারে পাকস্থলীর ডান পাশে কোথায় থাকে, নিচের কোনটি যকৃৎ সম্পর্কে সঠিক বা সঠিক নয়, এই ধরনের কোশ্চেন। এগুলো করলে কিন্তু আমাদের একটু বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে। তাহলে যখনই আসবে কি বলবা? ডান পাশে থাকে, বুঝতে পারছো? এবার দেখো আর কি বললাম, এরপরে অগ্নাশয়। অগ্নাশয় কি? অগ্নাশয়ের ইংলিশ হলো প্যানক্রিয়াস। আর এটা কোথায় থাকবে? পাকস্থলীর নিচে আর ক্ষুদ্রান্তের উপরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে পাতার মতো অবস্থান করে। আর গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকবে? পাকস্থলীর মধ্যে থাকবে। আন্তিক গ্রন্থি কোথায় থাকবে? অন্ত্রের মধ্যে থাকবে। তো এই ছিল আমাদের পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে কিন্তু বেসিক আলোচনা। এখান থেকে অনেক পরিমাণে এমসিকিউ আমাদের আসে। কোশ্চেন গুলো তোমাদের যেগুলো বলতেছি আমি, এইগুলোই কিন্তু কোশ্চেন আসে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তোমরা কোশ্চেন ব্যাংক খুলো, কোশ্চেন ব্যাংক খুললেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর বাইরে আসলে খুব একটা কোশ্চেন আসে না, সবগুলোই বলে দিচ্ছি। তো এরপরে দেখো আমরা আরেকটা কয়েকটা জিনিস নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করি। এইখান থেকে দেখো ক্ষুদ্রান্ত প্রথমে আমরা পড়বো, আর বৃহদান্ত, এই দুটাই একটু এখান থেকে জেনে দেয়, পরবর্তীতে আবার ভালো করে দেখবো। তাহলে ক্ষুদ্রান্ত দেখো, এই যে পেঁচানো পার্টটা, ক্ষুদ্রান্তর কয়টা পার্ট এখন বলো তো তোমরা কেউ? ক্ষুদ্রান্তর পার্ট গুলো কি কি? ক্লাস কি লাইভে করতেছে এরা? মাত্র 3 জন। আচ্ছা দেখো তাহলে ক্ষুদ্রান্তের পার্ট কি কি আছে? ক্ষুদ্রান্তের হলো 3টা পার্ট। হ্যাঁ, তাহলে দেখো কি কি। প্রথমটা হলো ডিওডেনাম, তারপর একটা হলো কি বলতো? জেজুনাম, আর একটা হলো ইলিয়াম। তাহলে পুরো পৌষ্টিক তন্ত্রের দৈর্ঘ্য হলো 8 থেকে 10 মিটার, আর ক্ষুদ্রান্তের কত? 6 থেকে 7 মিটার। এখন এই 6 থেকে যে 7 মিটার লিখলাম, এটাকে কিভাবে ভাগ করা হয়েছে, বা এই দৈর্ঘ্যটা কি আসলেই দরকার আছে, এই দৈর্ঘ্য থেকে কি আসলে এমসিকিউ আসে? এটা কিন্তু কোশ্চেন আসতেই পারে। তো চলো আমরা একটু দেখি কি ধরনের এমসিকিউ আসতে পারে। তো আমি যদি এখানে তোমাদেরকে বলি খাদ্যের পরিপাক সবথেকে বেশি হয় কোথায়, এটা একটা কোশ্চেন, এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে খাদ্যের পরিপাক সবথেকে বেশি কোথায় হয়। তাহলে তোমরা নর্মাল সেন্সে এটা বলে দিবা যে এখানে হলো দৈর্ঘ্য অনেক বেশি, মানে বেশি পথ পাড়ি দেওয়া লাগে, সেইখানে হলো তোমার
খাবারের পরিপাক বেশি হবে, সেই জায়গাটা কোনটা? ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তে 6 থেকে 7 সেন্টিমিটার মিটার, এই জন্য এখানে হলো বেশি তোমার খাদ্য পরিপাক হচ্ছে। এখন কথা হলো কোশ্চেনে তো তোমার এত সোজা দিবে না, দিবে বলো? কোশ্চেনে কিন্তু একটু ঘোরাই দিবে। এখন কোশ্চেনে কি আসছে? আসছে হলো তোমার নিচের কোথায় খাদ্যের পরিপাক বেশি হয়। কোশ্চেনটা তো ঠিক রাখছে, সহজ কোশ্চেন হইছে, কিন্তু অপশন যদি একটু তোমরা দেখো, অপশনগুলো মনে করো ডিওডেনাম আছে, জেজুনাম আছে, ইলিয়াম আছে, আর একটা মনে করো কি দিল বলো তো? বৃহদান্তের যে পার্টগুলো ছিল তার মধ্যে তোমার কি কি ছিল বলো তো? সিকাম, কোলন আর মলাশয়। তাহলে এখানে মনে করো সিকাম দিয়ে দিছে, সাপোজ আমি ধরলাম। এখন তোমরা যদি এটা দেখি কে পারো বলো তো এবার? অপশন যখন এইটা ক, এইটা খ, এইটা গ, এইটা ঘ, এইটা যদি অপশনে থাকে আর আমি কোশ্চেন করলাম খাদ্যের পরিপাক কোথায় সব থেকে বেশি হবে, তাহলে অ্যান্সারটা কি হবে দেখি তোমরা দাও তো কেউ একজন, অথবা পরবর্তীতে যারা দেখবা তারা এখানে হলো অ্যান্সারটা দিবা। বলো তো তোমরা যারা দেখতেছো এখানে কোনটা অ্যান্সার হইতে পারে? ভুল করো, সমস্যা নেই, ভুল থেকে কিন্তু শিখতে হবে। ভুল করাটা কখনোই দোষের না বা লজ্জারও না। স্লো কানেকশন। দেখো আমি তোমাদেরকে এটা বলি, তাহলে ক্ষুদ্রান্তের যদি এরকম কোশ্চেন আসে সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে তোমার কি? তাহলে দেখো তিনটা কিন্তু ক্ষুদ্রান্তের পার্ট তোমরা জানো বা বইতে আছে কি বলো তো? পার্থ কমেন্ট করেছে ক। পার্থ কমেন্ট করেছে ক, ডিওডেনাম। ডিওডেনাম। আচ্ছা পার্থ, আমরা একটু পরে তোমার কোশ্চেনের অ্যান্সারটা আসলে সঠিক কিনা আমি কিন্তু বলি নাই, তো আমরা কিন্তু দেখবো আসলে ডিওডেনাম হয় কিনা, বা এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার করতে হয়। হ্যাঁ, কারণ আমরা কিন্তু পরে সবাই পড়ছে, এতদিন ইন্টারমিডিয়েটে পড়ছে, এরপরে সবাই পড়তেছে, দেন হলো অ্যাডমিশনে পড়া হয়েছে, সবাই কিন্তু অনেক পড়াশোনার মধ্যে আছে, কিন্তু আমরা কিন্তু আসলে কোশ্চেন কিভাবে আসে এটা বুঝতে পারি না বলেই কিন্তু পরীক্ষার হলে যে পারাপার অবজেক্টিভ ভুল করি। তো চলো আমরা এই অবজেক্টিভটা দেখলেই তুমি বুঝতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু এখানে তিনটা অপশনই হওয়ার কথা ছিল, কারণ তিনটাই হলো ক্ষুদ্রান্তের পার্ট, ক্ষুদ্রান্ত গঠন করে এই তিনটা। কিন্তু এই যে 6 থেকে 7 সেন্টিমিটার পুরোটাই কিন্তু তোমার একটা একটা করে না, প্রত্যেকটার আলাদা আলাদা দৈর্ঘ্য আছে। তো আমি যদি আলাদা আলাদা দৈর্ঘ্য লিখি, সবাই একটু এটা নোট করে নাও। এটা হলো 25 থেকে 30 সেন্টিমিটার। দেখো দেন জেজুনাম কত? 3.5 মিটার, আর হলো ইলিয়াম কত? 2.5 মিটার। এখন একটু পার্থ কমেন্ট করো তো কোথায় সব থেকে বেশি হবে? সরি, এটা একটু ঠিক করে নাও। এখানে হলো এটা হলো 2.5 মিটার আর এটা হলো 3.5 মিটার। এবার বলো, এবার কি তুমি বলো তো ডিওডেনাম কি আসলে সঠিক অ্যান্সার নাকি অন্য কিছু হইতে পারে? বলো তো পার্থ। দেখো এখানে এখন কিন্তু আসলে ডিওডেনামটা হবে না। কেন হবে না? কারণ টোটালটা 6 থেকে 7 সেন্টিমিটার, তাহলে যেটা সব থেকে বড় সেইখানে পরিপাকটা সব থেকে বেশি হবে। তাহলে এখানে সব থেকে বড় কোনটা? দেখো ডিওডেনাম কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে একদম ছোট একটা পার্ট, এই পাকস্থলী থেকে শুরু করে অল্প একটু পর্যন্তই কিন্তু ডিওডেনামটা হইছে। এর প্রধান কাজটাই হলো পাকস্থলী থেকে খাদ্য যেটা আসে সেটাকে মেইনলি এভাবে নিয়ে এসে ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করানো। এটা হলো এই জন্য ডিওডেনাম কিন্তু একবারে ছোট। দেখো যেখানে মিটারের সাথে আসতেছে সেখানে সেন্টিমিটার যদি বলা হয় তাহলে আসলে ছোট হয় না? তাহলে এটা হলো 25 থেকে 30 সেন্টিমিটার, এটা একবারে ছোট, এখানে খাবারের খুব কম পরিবর্তন হবে। এবার দেখো জেজুনাম কত? 3.5 মিটার, তাহলে এটা বড়, কিন্তু এর থেকেও বড় আছে না 3.5। তাহলে অপশনে যখন এই চারটা থাকবে মানে ক্ষুদ্রান্তের তিনটা পার্টি থাকবে, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কিন্তু ইলিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন ইলিয়াম অ্যান্সার হবে, কারণ ইলিয়ামের দৈর্ঘ্যটা কিন্তু অনেক বড়। এখন তোমাদের বইতে তো এই দৈর্ঘ্যগুলো লেখা নেই, তাহলে সবাই বায়োলজি ক্লাস কিন্তু আসলে খুবই ইনফরমেটিভ হয়, মানে সবকিছু মাথায় রাখাও খুব কঠিন হবে নোট না করলে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা বই সামনে নিয়ে ক্লাসটা করতে পারো, তাইলে সব থেকে বেশি উপকার পাবা। বই সামনে নিয়ে ক্লাস করতে, যেগুলো এক্সট্রা লিখে দিচ্ছি তোমাদেরকে সেগুলো সাথে সাথে বইয়ের মধ্যে তোমরা লিখে ফেলো। এরিনা পারভিন কমেন্ট করছে অ্যানসার সি, পার্থ কমেন্ট করেছে অ্যানসার সি মানে ইলিয়াম। হ্যাঁ, এখন তাহলে তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো রিসেন্ট সময় এই কোশ্চেনটা কোথায় আসছে, কেন এই কোশ্চেন নিয়ে এত আলোচনা করলাম। মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হয়ে গেছে সেখানে কিন্তু কোশ্চেন আসছে যে খাবারের পরিপাক কোথায় সবচেয়ে বেশি হয়। এখন সেখানে কিন্তু ইলিয়াম অপশনও ছিল না। তোমরা যদি কোশ্চেনটা দেখো, কোশ্চেন এখন বলো তো কোনটা হইতে পারে অ্যান্সার, তাহলে এই অ্যান্সারটা কি নিচে বলো তো? এই ক্ষেত্রে আরেকটা অপশন ছিল,
ধরলাম আমি কোলন দিয়ে দিছে, হ্যাঁ কোলন দিয়ে দিল, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? দেখো বেসিক বুঝলে, আমি বলছি এই অধ্যায় পরবর্তীতে খুব দ্রুত ক্লাস শেষ হবে, কিন্তু বেসিকটা পুরো বুঝে যেতে হবে, না হলে কিন্তু ঝামেলা লাগবে অধ্যায়টা। এখন কি হবে বলো তো, যদি ইলিয়াম না থাকে অপশনে, সেই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? যদি তোমার ইলিয়াম না থাকে, ইলিয়াম তো 3.5 ছিল, এর মধ্যে কোনটা সবচেয়ে বড় সেইটাই হলো অ্যান্সার হবে। তাহলে এর মধ্যে এইটা সবচেয়ে বড় ছিল, সেটা কত বলো তো? 2.5 মিটার। এই জন্য অ্যান্সার কোনটা হবে? এইটা অ্যান্সার হবে। আশা করি তোমরা ক্ষুদ্রান্ত সম্পর্কে একবারে একটা ভালো ধারণা পাইছো, ক্ষুদ্রান্ত সম্পর্কে আর কোনো ভুল যাবে না। চলো আমরা এখন বৃহদান্তটা শিখবো। সবাই বইতে লিখে রাখবা অথবা নোট করে রাখবা, বইতে লিখে রাখাটাই সবথেকে বেটার হবে। চলো বৃহদান্ত আমরা শিখি। বৃহদান্ত কয়টা জিনিস নিয়ে গঠিত? সেম ভাবে তিনটা। কি কি? এক নম্বরে হলো সিকাম, দুই নম্বরে হলো কোলন, তিন নম্বরে হলো কি বলতো? মলাশয়। এখন এখান থেকে কোশ্চেন কিভাবে আসে? মনে হচ্ছে খুব সহজ লাগতেছে, হ্যাঁ কোশ্চেন দেখো, আমি সহজ কোশ্চেনও বলবো দেন কঠিন কোশ্চেনও বলবো কিভাবে আসতে পারে। তাহলে সহজ কোশ্চেন যখন আসবে তখন এইভাবেই কোশ্চেন আসবে যে নিচের কোনটি বৃহদন্তের পার্ট নয়, অথবা সেম কথা কিন্তু ক্ষুদ্রান্তের ক্ষেত্রেও, নিচের কোনটি ক্ষুদ্রান্তের পার্ট নয়। তোমরা সবসময় মাথায় ঢুকাই রাখবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেই অপশনে তিনটা জিনিস আছে, সেই অপশনগুলো কিন্তু আসলেই পরীক্ষায় আসার মতো। কারণ তোমার যে টিচাররা কোশ্চেন করবেন তারা তো আসলে বাইরে থেকে করবে না, বই থেকেই করবে, তো তারা কিন্তু চেষ্টা করবে যে পরিশ্রম কিভাবে একটু কম হয়। তাহলে তিনটা অপশন বানানো কি তোমার কঠিন সহজ কাজ, নাকি একটা অপশন বানানো সহজ কাজ? অবশ্যই একটা অপশন বানানো সহজ কাজ। সেক্ষেত্রে কিন্তু তিনটা ঠিক রাখবে, একটা কিন্তু ঘুরাই দিবে সবসময়। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে যেখানেই দেখবা কোনো বৈশিষ্ট্য তিনটা আছে বা কোনো টপিক বলছে এইগুলো তিনটা জিনিস আছে, তাহলে সেই এমসিকিউ কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, এটা ছিল কিন্তু আমাদের সহজ কোশ্চেন যে বৃহদান্তের পার্ট কোন কোনগুলো। তো আশা করি তোমরা এই কোশ্চেন পারবা, কিন্তু প্রশ্ন আসবে কি বলতো, যে ক্ষুদ্রান্তের সাথে বৃহদান্তের কোন অংশ যোগ হয়। এখন যদি যারা এলোমেলো ভাবে মুখস্থ রাখে, যে মুখস্থ রাখলেই হইলো যে মলাশয় কোলন আর সিকাম, বা কোলন সিকাম মলাশয়, এইভাবে যারা মনে রাখবে তাদের জন্য কিন্তু বিপদ তখন। তাহলে দেখো ক্ষুদ্রান্তের এই যে ক্ষুদ্রান্ত শেষ হয়েছিল, তাহলে ক্ষুদ্রান্তটা যে কার সাথে যুক্ত হয়েছে বলতো? এইখানের পার্টটাকে কি বলা হয় বলো? সিকাম বলা হয়, প্রথম পার্টটাকে। তাহলে আসলে যুক্ত হয়েছে কার সাথে? সিকামের সাথে। এখন এটা হলো আমার সিকাম, এবার সিকামের সাথে আরেকটা জিনিস লেগে থাকে, কি বলতো? এখানে একটা এইভাবে একটা জিনিস আছে, এটার নাম কি? কেউ একজন বলো তো কমেন্টে, এটার কি নাম? সিকামের সাথে তাহলে কি জিনিস লেগে থাকে, এটাই কোশ্চেন আসবে। সিকামের সাথে কিসের মতো বলো তো? এই যে আঙ্গুলের মতো দেখতে, কি এটা? তোমরা কমেন্ট করো তো দেখি সবাই। তাহলে কোশ্চেন আসবে সিকামের সাথে, বা ওই জিনিসটা যেটা তোমাদের অ্যান্সার করতে বলতেছি কমেন্ট, ওই জিনিসটা তোমার কিসের সাথে লেগে থাকে, মানে পরিপাক নালীর মধ্যে। এইটাই কিন্তু কোশ্চেন অনেক বেশি আসছে, বুঝতে পারছো? এই কোশ্চেনগুলোই করবে, কারণ ব্যতিক্রম বা যেটা একটু পার্সিয়াল টাইপ থাকে, টপিক থেকে একটু ভিন্ন থাকে, টিচাররা কিন্তু ওই কোশ্চেনগুলো বেশি পছন্দ করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তাহলে এই জিনিসটার নাম হলো তোমার অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সের কিন্তু আসলে কোনো তেমন কোনো কাজ নেই, মাঝে মাঝে এটা ওই যে ক্ষতিগ্রস্ত হলে ব্যথা হয়, ফুলে যায়, ব্লাস্ট হইতে পারে, এই জন্য কেটে ফেললে কিন্তু শরীরে কোনো মানে ক্ষতি হয় না কিন্তু। তাহলে অ্যাপেন্ডিক্সটা কার সাথে লাগানো থাকে বলতো? সিকামের সাথে লাগানো থাকে। তাইলে পার্থ কমেন্ট করেছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, গুড পার্থ, ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। আসলে এইভাবে যদি আমরা পড়ি হয়তো মনে হচ্ছে যে একটু বেশি বড় হবে, কিন্তু এইভাবে পড়লে আসলে কিন্তু বই বেশিক্ষণ পড়া লাগে না। তোমরা যারা ক্লাসটা করবা তোমরা কিন্তু বুঝতে পারবা যে এইভাবে পড়লে, তোমরা এই যে বললে আমি বলতেছি শুনতেছো, দুইটা করলে কিন্তু আসলে ক্লাসের মধ্যেই কিন্তু পড়া হয়ে যায় আসলে, বুঝতে পেরেছো? তাহলে এখানে সিকামের সাথে হলো অ্যাপেন্ডিক্স লেগে থাকে। দেন আরো পার্ট আছে, এখান থেকে দেখো সিকামের পরবর্তীতে শুরু হবে কোলন, দেন কোলনটার আবার চারটা পার্ট আছে। কি কি পার্ট আছে বলতো কোলনের? প্রথমটা হলো উপরের দিকে যেটা উঠতেছে সেটাকে বলা হয় হলো ঊর্ধ্বমুখী কোলন, বা ইংলিশ টার্মটা মনে রাখতে হবে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হলো চূড়ার দিকে ওঠা, উপরের দিকে ওঠা, তাহলে তোমার হলো অ্যাসেন্ডিং কোলন। দেন কি বলতো? অনুপ্রস্থ কোলন, এই যে বরাবর প্রস্থ বরাবর যে কোলনটা গিয়েছে সেটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ কোলন। দেন দেখো আরেকটা পার্ট হলো নিচের দিকে নামছে, তাহলে এই নিচের দিকে নামলে সেটা কি? নিচের শব্দের অর্থ কি? ডিক্রিজ থেকে ডিসেন্ড, তাহলে ডিসেন্ডিং ক্লোন, যে ক্লোনটা তোমার নিচের দিকে নামছে সেটাকে কি বলা হবে বলতো? ডিসেন্ডিং ক্লোন। দেন
এই ডিসেন্ডিং ক্লোনের পরে দেখো এখানে একটু সিগময়েড মানে কোনো একটা শেপ নেই, কেমন দেখতে, এটাকে বলা হচ্ছে হলো সিগময়েড ক্লোন। তাহলে এই হলো সিকাম ক্লোন। ক্লোনের মধ্যে 4টা পার্ট, একটা হলো তোমার প্রথমে হলো অ্যাসেন্ডিং পার্ট, দেন অনুপস্থ পার্ট বা ঊর্ধ্বগামী কোলন, অনুপস্থ কোলন, ডিসেন্ডিং পার্ট অথবা কি নিম্নগামী কোলন, দেন সিগময়েড ক্লোন। এর পরবর্তী পার্ট কি বলতো? এর পরবর্তী পার্ট হলো মলাশয়। এখন কথা হলো, কোশ্চেন আসছে যে পৌষ্টিক নালীর কোন পার্টটা পায়ুতে প্রবেশ করে? বলো তো পায়ুতে কোন পার্টটা প্রবেশ করে? সহজ কোশ্চেন, অথচ এইগুলোই দেখা যাবে যে পরীক্ষায় আসলে ভুল করে আসে। এত সহজ, এই ধারাবাহিকতাটা বোঝার না কারণে অনেক সময় আমরা ভাবি যে করতে দিল কোশ্চেনটা। তাহলে দেখো এরপরে তো পায়ু আছে, তাহলে এইটা পায়ুতে প্রবেশ করবে। আসলে কিন্তু সোজা ছিল কোশ্চেনটা। তাহলে এটা আমাদের কি বলতো? বৃহদান্ত সম্পর্কে আলোচনা। তাহলে এটা ছিল ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত সম্পর্কে আমাদের আলোচনা। এখন এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে করি, তোমরা অ্যানসার দাও। খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ তৈরি করে কোন অংশ পৌষ্টিকতন্ত্রে? দেখি, এটা কিন্তু ক্লাসের টাইটেল কি দেওয়া হয়েছে বলো তো? বেসিক টু এক্সট্রিম। তাহলে এক্সট্রিম জিনিস থাকবে না, এই জিনিসগুলো তো বইতে আছে, বেসিকে আছে। তাহলে তোমরা বলো তো পৌষ্টিক নালীর কোন পার্টটা হলো কি বলতো? খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ তৈরি করে। দেখি কে পারো, আমি বুঝাই দিব, সমস্যা নেই, একবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়েই ক্লাস থেকে যাবা। তাহলে বলো কি হবে বলো তো? শ্বাসবায়ু ও খাদ্য চলাচলের সাধারণ পথ তৈরি করে কোনটি? তোমরা খুব স্লো, ভুল করো, আমি তো বলছি ভুল করো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে যারা ক্লাস দেখবা তারাও ভুল করো, আমি এসে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নেই। তো দেখো আমি তোমাদেরকে সুন্দর মতো বলি। আবার একটু আগে আমি বলছিলাম যে আমাদের যে মুখ গহ্বর আছে বা মুখ বিবর আছে, যেটাই আমরা বলি না কেন, এর পরবর্তীতে যে নালীটা গিয়েছে সেটাকে কি বলা হয়েছিল বলতো? শ্বাস মানে খাদ্য নালী, যেহেতু পরিপাক করতেছি খাদ্য নালী। তো এই খাদ্য নালীর অন্য নালীর উপরের পার্টটাকে কি বললাম? গলবিল, মানে গলবিল বলছিলাম না? তাহলে এই গলবিলটা আসলে কি বলতো? গলার মধ্যেই ছিল অন্য নালীর পার্টটা। তাহলে এই যে গলবিলটা কি করবে বলতো? এর পিছন দিক থেকে না সামনের দিক থেকে, কেউ বলতে পারবা? গলবিলটা কিন্তু পিছনের দিক থেকে, সামনের দিকে থাকে হলো শ্বাসনালী। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে শ্বাসনালীর তোমার পিছন দিকে থাকে গলবিল, আর এই উপরের দিকে তোমরা জানো এপিগ্লটিস দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে ওই যে গলবিলটা আছে, ওই গলবিলটাই কিন্তু কি বলতো? শ্বাসবায়ু এবং খাদ্যের সাধারণ পথ তৈরি করে। কারণ ওইটাই তোমার ডিপেন্ড করবে যে খাবারটা কি গলবিল দিয়ে যাবে নাকি শ্বাসবায়ুটা তোমার গলবিল দিয়ে যাবে। তখন এপিগ্লটিসটার পরিবর্তনের কারণে দেখা যাবে এই গলবিলটাই কি করে, যখন হলো তোমার খাদ্যটা আসে, আমরা তখন কি নিঃশ্বাস নিতে পারি? সবাই একটু চিন্তা করো তো, তুমি মনে করো ঢোক গিলো আর একসাথে নিঃশ্বাস নাও, পারবা? কখনোই কিন্তু পারবা না। তাহলে আমরা যখন হলো ঢোক গিলতেছি, মনে করো এইভাবে আমি ঢোক গিললাম, দেন কি হবে বলো তো? এপিগ্লটিসটা কিন্তু শ্বাসবায়ুর উপরে যায় পড়বে, দেন তোমার খাদ্যটা সুন্দর মতো গলবিলের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই গলবিলটাই কি করে বলতো? খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ তৈরি করে। তোমরা আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, বুঝতে পারছো? কঠিন কোশ্চেন হলে কিন্তু অপশনের মধ্যে কিন্তু সবকিছুই থাকবে, অন্ননালী থাকবে, দেন গলবিল থাকবে, দেন তোমার হলো শ্বাসনালীও থাকবে, কিন্তু তখন কিন্তু ভুল হবে আমাদের। হ্যাঁ, এবার আসো রিসেন্ট সময়ে তোমরা যদি যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা খবর একটু দেখো, তোমরা হয়তো এটা জানবা যে একটা ব্যক্তির তোমার গলার মধ্যে কি ঢুকছে বলো তো? কই মাছ ঢুকছে। তোমরা হয়তো নিউজটা দেখছো বা দেখো নাই, এখন শোনো। তো কই মাছ ঢুকে গেছে তার গলার মধ্যে। তো ডাক্তাররা কি করছে, বের করতে না পারে, যেহেতু মারা গেছে, তো ডাক্তার বের করে নাই। তো কই মাছটা গলায় থাকা অবস্থায় কিন্তু ওই মৃত ব্যক্তিরা দাফন করা হয়েছে। দেখো কত মর্মান্তিক ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু আমাদের যারা এই যে জেলেরা আছে মাছ ধরে, তো তাদের সাথে কিন্তু খুব অ্যাভেলেবেল ঘটে। তো তোমরা একটু জেনে রাখো যারা গ্রামে আসো, আসলে ইনফরমেশনটা আমাদের জানা দরকার। এইসব পেশেন্টের ক্ষেত্রে কি করণীয় জানতে হবে। তোমরা সায়েন্সে পড়ো, সবাই মনে রাখবা কিভাবে একটা ব্যক্তি যখন মাছ ধরতে, সে কিন্তু হাতায় হাতায় মাছ ধরে হাত দিয়ে, তখন কিন্তু তার মুখটা থাকে পানির উপরে ভেসে থাকে। আর মাছগুলো কিন্তু যখন এক জায়গায় চলে আসে কাছাকাছি, তখন কিন্তু খুব ছোটাছুটি করে। তো ছোটাছুটি করার মাধ্যমে কারোর হঠাৎ করে মনে করো হা করে আছে, ওই লাভ দিছে, একদম টাইমিংটা সুন্দর মতো মিলছে। আর মাছের গা কিন্তু তোমার পানিতে থাকা অবস্থায় পিচ্ছিল থাকে, ও কিন্তু পিছলে যে গলার মধ্যে চলে যাবে। তো গলার মধ্যে যখন যায় তখন কিন্তু কি হয় বলতো? দুইটা জায়গায় কিন্তু একবারে ব্লক করে ফেলে, শ্বাসনালীটা কিন্তু একবারে মানে আটকে যায়। তো যদি শ্বাসনালীটা আটকে যায়, তো একটা পেশেন্ট কি 1.5-2 মিনিট বা তার থেকে খুব বেশিক্ষণ কি বাঁচতে পারবে বলো? আসলে কিন্তু বাঁচা সম্ভব না। হয়তো সামান্য জায়গা থাকলে কিছু কিছু বায়ু যেয়ে কিন্তু বাঁচতে পারে, তবে
এই পেশেন্টদের ক্ষেত্রে তাহলে ট্রিটমেন্ট কি হবে? তোমাদের ক্ষেত্রে যদি থাকে তোমরা শিখাই দিতে পারো, আসলে ভয়াবহ ট্রিটমেন্ট। তো পাশে যদি কোনো কাঁচি বা ফুটো করার মতো কোনো জিনিস থাকে, তো এই যে দেখো এই যে যেই নালীটা গেছে এটাকে কি বলা হয়? এটা কিন্তু অন্য নালী না, এটা হলো শ্বাসনালী। তাহলে মনে রাখবা সামনে থাকে শ্বাসনালী, পিছে থাকে গলবিল। তাহলে শ্বাসনালী দিয়ে আমরা শ্বাস নেই, শ্বাসনালী বন্ধ হয়ে গেছে। তাহলে এই পেশেন্টকে যদি আমরা বাঁচাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কাঁচি দিয়ে বা কোনো সূক্ষ্ম জিনিসের মাথা দিয়ে এখানে একটা ফুটো করে দিতে হবে। যদি আমরা ফুটো করে দিতে পারি তাহলে কি হবে বলতো? এখান থেকে কিন্তু শ্বাস বায়ুটা যা আসা করবে, মানে মুখের বিকল্প হিসাবে এখান থেকে কাজ করবে। দেন তাকে হাসপাতালে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে যেতে হবে। হাসপাতালে গেলে কিন্তু ডাক্তাররা খুব দ্রুত অপারেশন করে মাছটা বের করে দেন ওইটাও অপারেশন করে ঠিক করে ফেলবে। তো তোমরা কিন্তু দেখো এইগুলো ইন্টারেস্ট আনতে হবে। পড়ার সাথে কিন্তু তোমার বাস্তবিক জীবনের বা তোমার ব্যবহারিক জীবনের কিন্তু অনেক কিছু নিয়ে আসতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। তো দেন চলো আমরা এখন কি করবো বলতো? পৌষ্টিক নালী পড়ে ফেললাম, আমরা পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে বললাম, যদিও এগুলো আবার বিস্তারিত প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আলোচনা করবে। এখন চলো আমরা পরিপাকের প্রকারভেদটা পড়বো। পরিপাক কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা বলো তো? পরিপাককে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই ক্লাসটা আসলে যদি খুব ভালোভাবে নিতে হয়, একটা ক্লাসে কমপ্লিট করা আসলে খুবই ডিফিকাল্ট। পরীক্ষায় যদি একবার 100% পেতে চাও তাহলে 1 ঘন্টায় শেষ, মানে একটা ক্লাসে শেষ করা আসলে সো টাফ। তো দেখো এখন আমি কি বললাম? পরিপাকের প্রকারভেদ। কমেন্ট করতে থাকো। কেউ কমেন্ট করছে? না, এখন পর্যন্ত কেউ কমেন্ট করেনি। পরিপাকের প্রকারভেদ কয় প্রকার, এটা কেউ কমেন্ট করেনি এখনো। প্রকারভেদ, পরিপাকের প্রকারভেদ তোমরা সবাই হয়তো জানো, কেন যে স্লো আমি বুঝি না। তাহলে পরিপাকের প্রকারভেদ যদি বলি, তাহলে পরিপাককে হলো 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো তোমার রাসায়নিক পরিপাক, আর একটা কি বলতো? যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক। তাহলে রাসায়নিক পরিপাক, আর একটা কি বললাম? যান্ত্রিক পরিপাক। তাহলে রাসায়নিক কথার মানে কি একটু আগে বলছি। রাসায়নিক কথা হলো মানে কোনো না কোনো বিক্রিয়া ঘটবে। এখন এটা তো যেহেতু আমরা পরিপাক পড়ছি, তাহলে পরিপাক নালীর মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটবে, যেখানে কোনো মিক্সিং এর ঘটনা ঘটবে, সেগুলোকে আমরা কি বলবো বলতো? পরিপাকের রাসায়নিক পরিপাক। এখন এই রাসায়নিক পরিপাক হওয়ার আগে আমাদের আরেকটা পরিপাক হবে, সেই পরিপাকটার নাম হলো যান্ত্রিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাকটা বোঝার আগে তোমাদেরকে আমি একটা জিনিসের সাথে তুলনা করি। সেটা হলো, তোমরা ধরো কোনো বিল্ডিং হবে, তো সেই বিল্ডিং হওয়ার শুরুর দিকে কি হবে বলতো? আমাদের কিন্তু এই মেশিন আছে না, ইট ভাঙার মেশিন। তো তোমরা কি দেখো বলতো? উপরে শ্রমিকরা ঝুড়িতে ভরে ভরে ইট নিয়ে আসে। তাহলে ইট নিয়ে আসার পরে কি হয় বলতো? নিচের দিক থেকে কোয়া বের হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কি হবে দেখবা সাইড থেকে আবার গুড়া বের হচ্ছে। ছোটবেলায় বাচ্চারা খেলে এগুলো নিয়ে, হাড়ি পাতিল খেলে এই গুড়াগুলো নিয়ে। তো এই 2 ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে। তো দেখো এই যে মেশিনের মধ্যে যে ভাঙার কাজটা করলো, ওই যে যন্ত্রের মধ্যে যে কাজটা করলো, তো এই যন্ত্রের মতো কাজগুলো পরিপাকের মধ্যে যেখানে যেখানে হবে দেখবা এভাবে ভাঙতিছে, চিবাচ্ছে, তারপর ঘোরাচ্ছে, পেরিস্টালসিস মানে সংকোচন প্রসারণ ঘটাচ্ছে। এগুলো মানে অ্যাজ লাইক অ্যাজ তোমার কি বলতো? যন্ত্রের মতো না? তাহলে এরকম যে কাজগুলো থাকবে পরিপাকের মধ্যে, সেইগুলোই হবে হলো তোমার কি বলতো? যান্ত্রিক পরিপাক। এখন কথা হলো যে যান্ত্রিক পরিপাক আসলে কেন দরকার? আমি সাপোজ ধরলাম তোমার মুখমণ্ডলে আমার পরিপাক করতে হবে। তাহলে মুখমণ্ডলে লালা যে আসতিছে, তাহলে মুখমণ্ডলে লালা যদি আসার পথটা তুমি যদি সহজ না হইতো বা আসার পথে যদি বাধা পাইতো, তাহলে তুমি আমাকে বলো তো মুখমণ্ডলের পরিপাকটি সুন্দর হইতো? সেম কথা পাকস্থলীর ক্ষেত্রে। ধরো পাকস্থলীতে যে এনজাইমগুলো মানে আসতেছে, সেই এনজাইমগুলো যদি আসার পথ যদি আমরা বন্ধ করে দিতাম, তাহলে কি এনজাইমগুলো আসতে পারতো? তখন কি খাবার পরিপাক হইতো? আসলে দেখা যাইতো যে মানুষটা খুব দ্রুত মারা যাইতো। তাইলে এনজাইম যে আসার রাস্তা আছে, তাহলে এই রাস্তাকে ক্লিয়ার করতে হবে। তাহলে একটা জিনিস তুমি আমাকে বলো, একটা রাস্তা এমন হইলে আসা সহজ নাকি একটা রাস্তা এরকম প্রশস্ত হইলে আসা সহজ? আমাকে বলো তো। অবশ্যই যখন রাস্তাটা ক্লিয়ার থাকবে, জ্যাম থাকবে না, একটু রিল্যাক্স থাকবে, তখন আসা সহজ হবে। আর রাস্তার মধ্যে কাটা বিছানো থাকে, এই ধুলাবালি থাকে বা বড় বড় কোনো গর্ত থাকে, তাহলে কি আসাটা তার জন্য কঠিন হবে না? তাহলে এইটা কেন বললাম? কারণ যান্ত্রিক পরিপাক এই জন্য করা হয়। যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য, সবাই লেখো, যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য। যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য হলো এনজাইমের
ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো। সবাই এটা একটু লেখো, কি যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য হলো এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটনা। এখন কথা হলো ভাই এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটনা মানে কি বোঝাচ্ছে এখানে? তো এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি এইটাই, মনে করো ওই যে রাস্তাটা আছে, ক্রিয়াতল একটা তল, তো ওই রাস্তাটা যদি আমি তোমার বৃদ্ধি ঘটাই দিই, একটু বড় করি, রাস্তাটা একটু যদি মসৃণ করি, রাস্তাটা যদি আমি একটু পিচ ঢেলে সমান করে দিই, তাহলে কি হবে? গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সহজ হবে না? তো সেম জিনিস কিন্তু পরিপাকের ক্ষেত্রে হবে। প্রত্যেকটা পার্টে, মুখমণ্ডল, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, সেম প্রত্যেকটা জায়গায় যান্ত্রিক পরিপাক আগে হবে, এবং যান্ত্রিক পরিপাক হওয়ার এইটাই হলো উদ্দেশ্য যে তোমার কি বলতো, এই রাস্তাটা এনজাইম যে আসবে সেই রাস্তাটা যাতে ক্লিয়ার করা। তাহলে তোমরা এই কোশ্চেনটা সবাই স্টার্ট দিয়ে রাখবা। এটা কিন্তু কঠিন কোশ্চেন, আমি আবারও বলতেছি। তোমার কাছে মনে হইতে পারে খুব সহজ, পরীক্ষার হলে যখন যাবা এই কোশ্চেনগুলো দেখলেই মাথা হ্যাং হয়ে যাবে, তখন মনে হবে কোশ্চেন খুব কঠিন দিছে, কি কোশ্চেন দিল পারতেছি না। তাইলে যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য কি বলতো? এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো। আর এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটালে কি হবে? এনজাইমটা খুব সহজভাবে আসবে, তখন কি হবে বলতো? রাসায়নিক পরিপাকটা খুব সুন্দর মতো মানে সম্পন্ন হবে। তো আশা করি তোমরা পরিপাকের প্রকারভেদটাও খুব ভালো মতোই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট মানে জানাবা, পরবর্তীতে আমি ক্লাস শেষে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা হলো, আমি তাহলে এবার ভাগ করে ফেললাম, পরিপাক তন্ত্র শেষ, এরপরে পরিপাকের প্রকারভেদ শেষ। এখন চলো প্রত্যেকটা পার্টে আমাদের আলাদা আলাদা করে পরিপাক করতে হবে। এই আলাদা আলাদা পার্ট শেষ হইলে এরপরে আমাদের কিছু হরমোন পড়লে, দেন স্থূলতা পড়লে আমাদের কিন্তু অধ্যায়টা শেষ। যদিও সহজভাবে বলে ফেললাম, কিন্তু অনেক বড় জিনিস। তো চলো আমরা এখন দেখি হলো প্রথম পার্টটা, পরিপাক শুরু করব আমরা। তাহলে আমি তোমাকে প্রথমেই দেখাইছিলাম একটা চিত্র, দেখো এইভাবে আমার মনে করো একটা ঠোঁট, ঠোঁটের থেকে যে মুখগহ্বর তৈরি হইলো, এখান থেকে একটা নালী গেল এইভাবে, এই নালীটা গলা পর্যন্ত যখন ছিল তখন হয়েছে হলো গলবিল। এরপরে যাওয়ার ফলে কি হয়েছে বলতো? এখান থেকে অন্ন নালী হইলো, এখান থেকে পাকস্থলী মানে পাকস্থলী হইলো, পাকস্থলী পরে ক্ষুদ্রান্ত, এইভাবে পেঁচানো 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 পেঁচানো, বিভিন্ন রকম পেঁচানো পেঁচানো। এরপরে এখান থেকে কি হয়েছে বলতো? বৃহদান্তটা চলে গেল, এখান থেকে অ্যাড হইছে। তাহলে এই যে বৃহদান্তটা চলে এসে এখানে কি হয়েছে বলতো? পেঁচানোর মাধ্যমে এই যে পায়ুপথে তৈরি করছে। ঠিক আছে, এটা হলো অ্যাজ ইউজুয়াল কথা। তাহলে একটা জিনিস খেয়াল করো একটু, তাহলে আমাদের প্রথম পরিপাক যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের মুখমণ্ডলের পরিপাকটা পড়া লাগবে। এখন কথা হলো মুখমণ্ডলের পরিপাকের আগে মুখমণ্ডল সম্পর্কে একটু ধারণা না নিলে তো হবেই না, কারণ এখান থেকে তো হিউজ পরিমাণের এমসিকিউ আসে, যেগুলো একবারে সোজা সোজা এমসিকিউ। তো মুখমণ্ডলে কি কি আছে আমাকে যদি তোমরা একটু বলো, তাহলে আমরা প্রথমে পাবো জিহ্বা, দেন কি পাবো বলো তো? দাঁত। তাহলে এই দুইটা টপিক কি আমাদের ভালো মতো পড়তে হবে না? কারণ এই দুইটা টপিকের থেকে কিন্তু আসলে অনেক 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 বেশি কোশ্চেন আসে। তো চলো আমরা প্রথমে জিহ্বাটা দেখি। তাহলে জিহ্বা কি বলতো? এই যে এইটা কি জিহ্বা, সবাই জানো। এখন এই জিহ্বাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার আগে দেখো জিহ্বা যদি তোমরা কেউ আরেকজনেরটা দেখো, তোমাদের ছোট ভাই বোন অন্য কেউ থাকলে দেখো, ছোট 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 গর্ত গর্ত কুড়ি কুড়ি আছে, যেগুলো কিছুদিন পর পর ধ্বংস হয়ে যায়, 8 থেকে 10 দিন পরে ধ্বংস হয়ে যায়। তো এগুলোকে কি বলা হয় বলতো? স্বাদকুড়ি বলা হয়, যেগুলো আমাদের স্বাদ নিতে সহায়তা করে। এবার দেখো এই জিহ্বাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করছি। কয়টা পার্টে? 4টা পার্টে। তো এই 4টা পার্টের স্বাদ কেমন, এইটা হলো কোশ্চেনে আসে। হ্যাঁ, আমি প্রথমেই তোমাদেরকে বলে নেই, তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, এই তোমাদের বইতে যে স্বাদটা দেওয়া আছে আসলে এই স্বাদটা সঠিক না। হ্যাঁ, মেডিকেলে যখন তোমরা যদি কেউ পড়ো পরবর্তীতে বা সুযোগ হয়, তো তোমরা এটা জানবা যে আসলে তোমাদের ইন্টারমিডিয়েটের বইতে যেটা দিছে যে 4টা পার্টের 4টা স্বাদ, আমরা সবাই জানি। তো এই স্বাদটা কিন্তু সঠিক না, কিন্তু যেহেতু বইতে দিছে সামনে, তোমরা এগুলো নিয়েই পরীক্ষা দিবা, তো তোমাদের এগুলো এখন জানতে হবে। কারণ কি, একই না বললাম? তুমি একটা জিনিস দেখো, তুমি লবণ স্বাদটাও জিহ্বার মাথা দিয়ে নিচ্ছ, টক স্বাদটাও জিহ্বার মাথা দিয়ে নিচ্ছ, সেম ভাবে মিষ্টিটাও কিন্তু আমরা জিহ্বার মাথা দিয়েই টেস্ট করি। এমন না যে জিহ্বার সাইডে আমি লাগাচ্ছি বিষয়টা। তাহলে দেখো পুরো জিনিসটাই কিন্তু কি হচ্ছে বলতো? আমি সামনে দিয়েই টেস্ট করি। তাহলে কি এই বইয়ের কথা কি ঠিক থাকলো যে 4টা অংশে ভাগ করছি, 4টা অংশ বিভিন্ন রকম স্বাদ নেই? আসলে কিন্তু ঠিক থাকলো না। তো চলো আমরা দেখি 4টা অংশ আমরা কিভাবে স্বাদটা মনে রাখবো। সবাই একটা ছন্দ লিখে ফেলো, সবাই অলরেডি পড়ছো হয়তো, আমি আবার একটু রিভাইজ করাই দিই। মিল অতি, কি বললাম বলতো?
মিল অতি, মিল অতি দিয়ে কি, তাহলে দেখো জিহ্বার অগ্রভাগ বা সামনের যে পার্টটা আছে সেটা তোমার কি স্বাদ গ্রহণ করবে বলতো, মিষ্টতা, মিষ্টতা। এরপরে অগ্রভাগের একটু পেছনে এই দুই পাশ, তাহলে এইটা কি অগ্রভাগের পেছনে তোমার হলো দুই পাশে, এইটা কি স্বাদ গ্রহণ করতে সাহায্য করবে বলতো, আমাদের লবণাক্ততা, লবণাক্ততা। এরপরে দেখো অতে কি, এই যে জিহ্বার পেছনের দিকে দুই পাশে, বুঝতে পারতেছো তোমরা, তাহলে জিহ্বার পেছনের দিকের দুই পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা আমাদের কি করবে বলতো, এটা হলো অম্লতা, অম্লতা মানে অম্ল জাতীয় খাবার যেগুলো আছে সেইগুলোর স্বাদ নিতে সাহায্য করবে। দেন কি থাকলো বলতো, আমাদের পিছনের দিকের যেই পার্টটা আছে, তো পিছনের দিকের পার্টটাকে কি বলবে, পিছনের দিকের পার্টটাকে হলো তোমার জিহ্বার একটা অংশ যদিও, তাহলে সেইখানে কি স্বাদ গ্রহণ করবে, তিক্ততা, তিক্ততা। এই যে চারটা পার্ট কি করে বলতো, চার ধরনের স্বাদ গ্রহণে আমাদের সহায়তা করে। তাহলে এটা কিন্তু মানে তোমাদের কোশ্চেনে কিন্তু অনেক বেশি পরিমাণে আসে, তো তোমরা এটা কিন্তু মনে রাখবা কি দিয়ে বলতো, কমেন্ট করতে পারো মিল অতি দিয়ে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, হ্যাঁ মনে পড়ছে, সেটা হলো তোমাদের দেখো আমরা যদি কাউকে হা করতে বলি, তো এই যে উপরের দিকে একটা এইভাবে ঘুরতিছে কিছু একটা জিনিস, তাই না, তো সেটাকে আমরা কি বলবো বলতো, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হলো আলজিহ্বা, উপনা, কিন্তু মনে রাখবা তাহলে আলজিহ্বা ও উপজিহ্বা, এই জিনিসে কিন্তু আমাদের খুব কনফিউশন লাগে। হ্যাঁ, একটা হলো তাহলে কি জিনিস বলতো, আলজিহ্বা, আর একটা কি বলতো, উপজিহ্বা। তাহলে আলজিহ্বা মানে কি, আলজিহ্বার ইংলিশ হলো উভুলা, উভুলা, আর উপজিহ্বা এপিগ্লটিস। তাহলে দেখো কোনটা কি, তাহলে আমরা যখন হা করি উপর দিক থেকে ছোট মতো একটা যেটা থাকে না, সেটা হলো উভুলা বা কি বলতো, আলজিহ্বা। আর এটা কি বলতো, উপজিহ্বা কোনটা, উপজিহ্বা এপিগ্লটিস কোনটা বলতো, ওই যে শ্বাসনালী আর খাদ্যনালী, শ্বাসনালী আর খাদ্যনালী যেটা আর কি গলবিল, তো এইটা পড়াইলাম না, তো ওইটার ক্ষেত্রে ওই যে যেটা আর কি এই পাশে যায় আর ওই পাশে যায়, আমরা যখন ঢোক গিলি বা খাবার খাই নিঃশ্বাস নিই, ওইটাকে বলা হয় তোমার কি বলতো, এপিগ্লটিস বা উপজিহ্বা। সবাই তাহলে একটু কমেন্ট করো তো, এপিগ্লটিস আর হলো আলজিহ্বা। ঠিক আছে, দেখো আমরা তাহলে কি দেখলাম, জিহ্বা আমরা কিন্তু শিখে ফেললাম। তাহলে জিহ্বা সম্পর্কে মোটামুটি এই কোশ্চেন গুলোই আসবে, এর বাইরে থেকে আর কি আসতে পারে একটু দেখে নেই। আচ্ছা এটাই তোমরা পড়ো, সমস্যা নেই। দেন চলো আমরা শিখবো কি বলতো, এরপরে আমাদের শেখার বিষয় হলো দাঁত। তো চলো দাঁত নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দাঁত নিয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেই এমসিকিউটা আমি কোশ্চেন করে রাখি, তোমরা অ্যানসার পারলে দাও। আমাদের শরীরের সবথেকে শক্ত অংশ কোনটি? তোমরা পড়তে থাকো আর একটু ভাবতে থাকো, যদি মনে পড়ে তাহলে তোমরা কি কমেন্ট করবা। তো চলো আমরা এখন কি শিখবো বলতো, দাঁত। তো দাঁতের মধ্যে কয়েকটা পার্ট থাকবে। প্রথমে হলো দাঁত বিভিন্ন জিনিস নিয়ে গঠিত, তোমরা পড়ছো, ডেন্টিন আছে, এনামেল আছে, এই বিভিন্ন জিনিস নিয়ে গঠিত। এবার বলো তো মানুষের দাঁত কি ধরনের? মানুষের দাঁত হলো ডাইফাই, তোমার কি, সরি একটু দেখি, এটা ডাইফাইডন্ট। ডাইফাইডন্ট মানে কি, ডাই শব্দের অর্থ কি, দুই, মানে দুই পাটি দাঁত আছে কিন্তু আমাদের, বুঝতে পেরেছো? তো এরপরে দেখো আমরা পড়বো হলো দাঁতের যে আবরণটা বলো। আমি কিন্তু অলরেডি অ্যান্সারটা বলে ফেলছি, তোমরা যদি পারো যে শরীরের সবচেয়ে শক্ত অংশের নাম কি। তো চলো দাঁত নিয়ে যে কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা একটু দেখি। তো আমাদের দাঁতগুলোকে কিন্তু কয় ভাগে ভাগ করা হয়েছে বলো তো? 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার ইনসিসর বা কর্তন, তারপরে কি বলতো ক্যানাইন, ইনসিসর, ক্যানাইন বা কি বলতো ছেদন, এরপরে হলো পরেরটা কি প্রিমোলার বা অগ্রপেশন, আর একটা কি বলতো আরেকটা হলো পেশন বা মোলার। তাইলে কি কি দাঁড়াইলো, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখন দেখো আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু দুই পাটি দাঁত আছে, তাই না? তাহলে উপরে একটা পাটি, নিচে একটা পাটি। তাহলে উপরের পাটিতে দুই ভাবে থাকবে, মানে দুইটা পার্ট থাকবে, আবার নিচের পাটিতে কিন্তু দুইটা পার্ট থাকবে। তাহলে এই যে মাঝ বরাবর আমি যদি দাগ কেটে দিই, তাহলে এই পাশে সেম সেম দাঁত থাকবে,
উপরের পার্টিতে আবার সেম সেম দাঁত থাকবে। সেম কথা নিচের ক্ষেত্রেও ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই পাশেও ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে দাঁতের সংখ্যাটা আমরা কিভাবে বের করবো দেখো, তাহলে উপরেও সেম জিনিস, নিচেও সেম জিনিস, ICPM। এবার উপরে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, নিচেও 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ, এটাকে হলো কি 2 দিয়ে গুণ। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এবার দেখো সংখ্যাটা কিভাবে মনে রাখবো, সবাই কমেন্ট করো। 21 23 কিভাবে মনে রাখবো, 21 23, তাহলে ICPM 21 23, 21 23 মানে কি 2 1 2 3 গুণ 2, তাহলে 2 1 2 3। এবার দেখো তাহলে টোটাল কত আসে একটু হিসাব করো তো, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 কত বলো তো 8, তাহলে 8 গুণ 2, সেম ভাবে কি 8 গুণ 2, এটা নিচে লিখছি মানে ভাগ দিবা না, কিন্তু এটা কিন্তু পার্টি হিসাবের জন্য বুঝাইছি, দুইটা পরবর্তীতে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হইলো 16, এখানে যোগ কত বলো তো, এখানেও সেম ভাবে 16। তাহলে মানুষের অ্যাডাল্ট মানুষের দাঁতের সংখ্যা কত? দেখো এই আরেকটা কোশ্চেন, পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কত? বুঝতে পেরেছো? পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কত? তাহলে পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কত বলো তো, 32টি। এবার চলো আমরা দেখি যে তোমার কোশ্চেন কিভাবে ঘুরাইতে পারে এখান থেকে। চলো আমরা একটু দেখি, যদি এখান থেকে কোশ্চেন ঘুরাইতে চাই তাহলে তোমাকে কোশ্চেন করবে যে মানব দেহে কয়টি প্রিমোলার দাঁত আছে? তোমরা অ্যানসার করতে পারবা? মানব দেহে কয়টি প্রিমোলার দাঁত আছে, তখন তোমার কিভাবে তুমি হিসাব করবা? মানব দেহে কিন্তু আমি বলছি, ঠিক আছে, কোনো পার্টি হিসাব করি নাই বা কোনো উপরের দিকে নিচের দিকে বলি নাই। মানব দেহে প্রিমোলার দাঁত কয়টা আছে, যখন মানব দেহে আসবে তখন তোমার চিন্তা করতে হবে উপরের পার্টিতে 2 বার করে প্রিমোলার আছে, তাহলে এক পাশে থেকে হলো 2টা, 2 পাশে থেকে কয়টা 4টা, সেম ভাবে নিচেও আছে, তাহলে 4টা 4টা 8টা। এবার যে কোনো একটাই তোমার কিন্তু কি করতে পারে বলো তো, তোমার কিন্তু যে কোনো একটা পরীক্ষায় দিতে পারে। দাঁতের সবচেয়ে শক্ত অংশের কি নাম বলতে পারলা না? কেউ কি কমেন্ট করেছো শক্ত অংশের কি নাম, শরীরের সবথেকে শক্ত অংশের কি নাম? তাহলে দেখো আমি অ্যানসারটা করে দিই। একটু আগেই বলছিলাম যে দাঁত কিছু কিছু জিনিস নিয়ে গঠিত, সেটা হলো দাঁতের ডেন্টিন আছে, সেম ভাবে হলো দাঁতের এনামেল আছে। তো শক্ত অংশের নাম হলো কিভাবে বলো তো, মানবদেহের সবথেকে শক্ত অংশের নাম মনে রাখবা দাঁতের এনামেল, ঠিক আছে? এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে মানবদেহের সবথেকে, মুখমণ্ডলের কিন্তু বলি নাই, মানবদেহের সবথেকে শক্ত অংশের নাম হলো দাঁতের এনামেল। এই দাঁতের এনামেলটা কিন্তু হাড়ের থেকেও শক্ত, মনে রাখবা তোমরা। তাহলে কোশ্চেন ছিল দাঁতে মানবদেহের প্রিমোলার দাঁতের সংখ্যা কত? আপনার কোশ্চেন ছিল প্রিমোলার দাঁতের সংখ্যা কত? ওটা তো শেষ করে ফেলছি। মানবদেহের প্রিমোলার দাঁতের সংখ্যা কত এটা প্রশ্ন ছিল না, এটা শেষ করে ফেলছি। এখন হলো বলছিলাম প্রথমে আরেকটা কোশ্চেন করে রাখছিলাম, সেটা হলো মানবদেহের সবথেকে শক্ত অংশের কি নাম। তাহলে মানবদেহের সবথেকে শক্ত অংশের নাম হলো দাঁতের এনামেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন কথা হলো দাঁতের মধ্যে আবার পার্থক্য আছে, এটা তো অ্যাডাল্ট বললাম, এখন হলো দুধ দাঁত নামে একটা অপশন আছে, মানে বাচ্চাদের যেই দাঁত, ঠিক আছে? তাহলে দুধ দাঁতের সংখ্যা কত তোমরা কেউ একজন বলো তো পারলে, যে মানবদেহের দুধ দাঁতের সংখ্যা কয়টি? এখানে তো পাইলাম অ্যাডাল্টদের হলো 32টি, তাহলে দুধ দাঁতের সংখ্যা এটা সংখ্যায় আসতে পারে, আবার এরকম ভাবে তোমার ICPM দিয়েও আসতে পারে কত কত। তাহলে দেখো মানুষের যদি দুধ দাঁতের কথা চিন্তা করি, মনে রাখবা মানুষের দুধ দাঁতের সংখ্যা হলো 20টি। এখন কথা হলো যে 20টিকে কিভাবে কিভাবে ভাগ করছে দেখো। দুধ দাঁত সম্পর্কে কিন্তু আমাদের যে, আমরা তো নরমালি আজমল স্যারের বই পড়ে থাকি, তো আজমল স্যারের বইতে কিন্তু দুধ দাঁত সম্পর্কে ইনফরমেশন নেই, কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন আসবে এখান থেকে। তাহলে দেখো যেহেতু 20টি, অবশ্যই আমার উপরের পার্টিতে হলো 10, নিচের পার্টিতে হলো কত 10, তাহলে এই 10 10 আমার কি আলাদা করে দেওয়া লাগবে না বলো? তো কিভাবে আমি আলাদা করবো দেখো, সেম তো থাকবে ICPM, তাই কিনা বলো তো? নিচের পার্টিতেও কি থাকবে ICPM। এখন হলো সংখ্যাটা হলো কি পরিবর্তন হবে, তাহলে এটা বলছিলাম মনে রাখতে 21 23। এটা কিভাবে মনে রাখবো, এটা হলো মনে রাখবা 2102। কি বললাম? 2102। তাহলে 2102 যদি আসে তাহলে একটু হিসাব করো, 2 আর 1 3, 3 আর 2 কত বলো তো 5, তাহলে টোটাল কয়টা? উপরের দিকে ডবল থাকবে না, তাহলে 5 দুগুণী 10, নিচেও 5 দুগুণী 10, তাহলে 10 10 কত আসে বলো তো? টোটালটা আসে হলো 20। তাহলে দুধ দাঁতের সংখ্যা 20। এখন কোশ্চেন আসবে কিভাবে, দুধ দাঁতে মানব মানে দুধ দাঁতের মধ্যে কোনটি অনুপস্থিত? কোনটি বলো তো? অপশনে আছে ইনসিসর, ক্যানাইন, তারপরে গতে আছে হলো প্রিমোলার,
আর ঘতে আছে হলো তোমার মোলার। কি হবে অ্যান্সার? মানবদেহে দুধ দাঁতের মধ্যে কোনটি অনুপস্থিত আছে? পারবে তোমরা? মানবদেহের দুধ দাঁতের মধ্যে কোনটি অনুপস্থিত আছে বলো তো দেখি। দুধ দাঁতে কোন দাঁতটি অনুপস্থিত থাকে? দেখো এটা কিন্তু একবারে সহজ ছিল, তোমরা কেন যে আনসার করো না। 2102 বললাম, তাহলে 2102 মানে কি? ইনসিসর আছে দুইটা, ক্যানাইন আছে একটা, প্রিমোলার একটাও নেই, এই জন্য শূন্য লিখছে, আর মোলার আছে হলো দুইটা, এই মিলাই তো 20টা হইলো। তাইলে দুধ দাঁতের মধ্যে প্রিমোলার দাঁতের সংখ্যা, অথবা বাংলায় আসলে কি হবে, অগ্রপেশন দাঁতের সংখ্যা কি হয় বলো তো? শূন্য থাকে, মানে অনুপস্থিত থাকে। এবার কথা হলো যে একবারে মাড়ির দাঁত কোনটা? আমরা বলি না মাড়ির দাঁত, মাড়ির দাঁত হলো এই যে মোলার। মোলার কত নাম্বার বলা হয় বলো তো মাড়ির দাঁত? সবাই কমেন্ট করো। দেখো তাহলে একবারে কর্নার একটা হলো আমাদের কি দাঁত বলো তো? মাড়ির দাঁত আমরা বলি। তাহলে মোলারের যে 2 নাম্বারটা আছে সেটা কি হবে বলো তো? মাড়ির দাঁত হবে। তাহলে আশা করি তোমরা আজমল স্যারের বইয়ের ইনফরমেশন প্লাস বাইরের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো কিন্তু মোটামুটি একটু জানতে পারলা। তো এটা কিন্তু তোমাদের জন্য আসলেই খুবই হেল্পফুল হবে যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করার পাশাপাশি বইতে লিখে রাখো অথবা নোট করে রাখো। ক্লাস নেওয়ার উদ্দেশ্য এইটা, কারণ পড়া কিন্তু তোমার বইতে আছে। আমার কাজ হলো তোমাকে পড়াটা গুছিয়ে দেওয়া, কোশ্চেন কি কি আসতে পারে, সহজ কোশ্চেন কিভাবে আসতে পারে, দেন কঠিন কোশ্চেন ওই টপিকেতে কিভাবে করতে পারে, আর কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা আমি তোমাকে বলে দিব, বা ওই ওয়েটা রাস্তাটা সুন্দর করে দেখাই দিব। কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে, আর পড়াটা কিন্তু তোমাকে গুছাই নিতে হবে। তোমরা যদি এখনো এলোমেলো থাকো তাহলে কিন্তু আসলেই তোমাদের জন্য খুবই সমস্যার মধ্যে হবে। আর একটা বিষয় হলো, দেখো আমরা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলতেছি, কারোর ভালো কিছু এখনো হয়নি। কেন হয়নি বলো তো? একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, বর্তমানে কিন্তু অনলাইন অফলাইন দিয়ে বহুত প্ল্যাটফর্মের সরাসরি সেম ভাবে আমাদেরটাও অনেক বেশি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো আমরা এর মাঝখানে শুধু স্টুডেন্টদের এখন এমন একটা জিনিস দেখলাম যে তোমাদের মধ্যে খালি তুলনা, এটা ভালো না ওইটা ভালো, এখানে ক্লাস ভালো না ওইখানের ওইটা ভালো। এইটা করতে করতে আসলে দেখা যায় যে তোমাদের সময়টাই চলে যায়, পড়ার সময় খুবই কম পাও এই বিবেচনা করতে। আগে কিন্তু এমন ছিল না, একটা দুইটা জায়গা ছিল, এক জায়গায় ভর্তি হয়ে যাইতো, দেন পড়াশোনা করতো একটা জায়গায় ভালো, কারণ পড়লে ভালো অবশ্যই করবে একটা স্টুডেন্ট। আমরা এখন এই সুযোগ তৈরি হওয়াতে কিন্তু কি হয়েছে বলতো? কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, স্টুডেন্টরা আসলে পড়াশোনার টাইম পাচ্ছে না। আর নয়তো যে কোশ্চেন আসলে হয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন, এটা আসলে কাটমার্ক এত কমে নিচের দিকে, মানে 50-এর উপর পাবে 2000, বিষয়টা এত কঠিন কোশ্চেন আসলে হয়নি। তাইলে বোঝা যাচ্ছে যে ব্যাচ ওয়াইজ দিন দিন পড়াশোনার মান কিন্তু কমে আসতেছে। এত সরাসরি পড়াশোনার ভালো কত সুন্দর তোমাদের প্রোভাইড করছে, কিন্তু তোমরা আসলে পড়াশোনা করো না, কোনো জিনিস গোছায়ও নেও না, এই জন্য তোমরা আসলে ক্ষতির মধ্যে পড়তেছো। তো তোমাদের যদি এই বৈশিষ্ট্যগুলো সামনেও থাকে, এখনো যদি তোমরা তোমাদের ভালোটা না বুঝতে পারো, তো এখনো কিন্তু তোমাদের জন্য বিপদই অপেক্ষা করবে। আশা করি মানে ছোট প্ল্যাটফর্মগুলোকে তোমরা মোটেই গুরুত্ব দিতে চাও না। আসলে ক্লাসগুলো যে কত ভালোভাবে নেওয়ার চেষ্টা করে তারা, এটা তোমাদের অনুভব করতে হবে। তোমরা যদি নোটগুলো করো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, 100% তুমি কমন পাবে, এতটুকু আমরা কথা দিতে পারি তোমাকে। তো চলো আমরা কিন্তু দাঁত সম্পর্কে মোটামুটি পড়ে ফেলছি। তাহলে এটা আমি কোন টপিকটা পড়াচ্ছিলাম বলো তো? এটা হলো মুখমণ্ডলে খাদ্যের পরিপাক পড়াচ্ছিলাম। তো মুখমণ্ডলে খাদ্যের পরিপাক পড়াতে যে কি বললাম, যে মুখমণ্ডলে আমাদের পার্ট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, সেটা শিখলাম। তো চলো আমরা এখন মুখমণ্ডলে খাদ্যর পরিপাক সম্পর্কে আরো বিস্তারিত জানি। সেটা কিভাবে হবে বলতো? তাহলে আমি বলছিলাম তোমাদেরকে পরিপাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। তাহলে মুখমণ্ডলেও সেম, প্রত্যেকটা জায়গায় 2টা করে হবে। তাহলে মুখমণ্ডলে আগে কি হবে বলতো? যান্ত্রিক পরিপাক, দেন কি হবে বলতো? রাসায়নিক পরিপাক। তাহলে মুখমণ্ডলে যে যান্ত্রিক পরিপাক গুলো আছে সেগুলো তোমরা যদি একটু দেখো, বইটা যদি একটু খুলো তাহলে তোমরা এখানে দেখতে পারবে। প্রথম কথা হলো মুখমণ্ডলে যান্ত্রিক পরিপাকের মধ্যে আছে, দেখো আমরা যে খাবার খাচ্ছি, ঠিক আছে, খাবার খাইলে কি হচ্ছে বলতো? আমরা কিন্তু দাঁত দিয়ে ছিঁড়তেছি, তো ছিঁড়া একটা কি কাজ, তাহলে এটা হলো যান্ত্রিক পরিপাক হবে। দেন আমরা খাবার কি করছি বলতো? পিষতেছি, দাঁত যে চাবাচ্ছি, চাবানো একটা কি বলতো? তোমার যান্ত্রিক পরিপাক। দেন কি হচ্ছে? এই পিষা খাবারগুলো গোল গোল মতো, বেশি ছোট ছোট গোল না, জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে কি হচ্ছে বলতো? দলা দলার মতো হচ্ছে না, মন্ড বলা হচ্ছে যেগুলোকে। তাহলে এই মন্ডগুলো কি হচ্ছে? দেন পাকস্থলীতে যাচ্ছে। তাহলে এই যে কাজগুলো করা। আর একটা জিনিস দেখো, যে ব্যাকটেরিয়া আছে, সেম ভাবে এনজাইমও আসতেছে,
এনজাইম এসে কিন্তু ব্যাকটেরিয়ার সাথে একটা যুদ্ধ হচ্ছে, এখানে প্রত্যেকটা জায়গায় হয়। তাহলে এনজাইম আসাটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া, এনজাইম খাবারের সাথে মেশাটা ভালো মতো খেয়াল করো, এগুলোই কিন্তু বৈশিষ্ট্য, কাজ, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এগুলো কিন্তু প্যাচ লাগবে। তাহলে এনজাইমের বিক্রিয়াটা কিন্তু রাসায়নিক পরিপাকের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এনজাইম যে তোমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে খাবারের মধ্যে থেকে, এই ব্যাকটেরিয়ার সাথে ধ্বংস করা মানে কি একটা যুদ্ধ করা। তাহলে যুদ্ধ করা কি একটা হলো যন্ত্রের মতো, মানে যান্ত্রিক পরিপাক হবে। তাহলে আশা করি তোমরা এনজাইমের যে যুদ্ধ করার মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে এটা যে যান্ত্রিক পরিপাক এটা বুঝতে পেরেছো। তো এবার চলো আমাদের রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাক প্রথমেই বলছি যন্ত্রের মতো যে কাজগুলো হবে, মানে নর্মালি কাজ করা বোঝাবে। এবার চলো আমরা রাসায়নিক পরিপাকটা পড়ি। তাহলে কথা হলো আরেকটা জিনিস এখন আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা অধ্যায়ে যেটা লিখছি আমি, পরিপাক ও শোষণ। তাহলে সুষম খাদ্য বা একটা আমরা ডায়েট চার্ট যদি বলি, তাহলে এই সুষম খাদ্য যদি আমি বলি কি কি খাবার থাকবে বলো তো? প্রথম তো আমাদের থাকবে হলো শর্করা জাতীয় খাবার, দেন কি থাকবে বলো তো? প্রোটিন জাতীয় খাবার, দেন থাকবে হলো কি লিপিড জাতীয় খাবার। এর বাইরেও আরো কিছু আছে না সুষম খাবারের মধ্যে? তার মধ্যে কি আছে বলো তো? ভিটামিন আছে, মিনারেলস আছে, দেন কি আছে বলতো? পানি আছে। তাহলে টোটাল 6টার কথা কিন্তু আমি বলেছি। এই 6টার মধ্যে সবগুলো কি পরিপাক হয়? কেউ একটু কমেন্ট করো তো যে এই 6টাই কি পরিপাক হয় কিনা, নাকি হয় না? পরিপাক হইলে বলবা হ্যাঁ হয়, আর পরিপাক না হইলে বলার দরকার নেই। তাহলে দেখো কি বললাম, আমাদের 6টা খাবার এখানে আছে। তো 6টা খাবারই আসলে পরিপাক হয় কি না, তাহলে মনে রাখবা পরিপাকের সময় 6টা খাবার পরিপাক হয় না। তাহলে কয়টা খাবার পরিপাক হয়? 3টা খাবার। কি কি পরিপাক হয় সবাই মনে রাখো? শর্করা বা কার্বোহাইড্রেট, ইংলিশটা মনে রাখা লাগবে, কার্বোহাইড্রেট। সেম ভাবে কি বলতো? প্রোটিন, প্রোটিন তো আসলে বাংলায় লিখলে বাংলা হবে না, আমিষ, আমিষ ইংলিশে কি বলা হয় বলতো? প্রোটিন। আর একটা কি বলতো? চর্বি, চর্বি বা লিপিড, এটাকে আমরা ফ্যাটও বলি অনেক সময়। তাহলে লিপিড বা ফ্যাট। তাহলে এই 3টা খাবার, এই 3টা খাবারের পরিপাক ঘটে, এই 3টা খাবার পরিপাক ঘটে। আরো 3টা কি কি থাকলো বলতো? সেম ভাবে কি আছে বলতো? পানি আছে, মিনারেলস, আর একটা কি ভিটামিন। কি জিনিস? ভিটামিন। তাহলে এই যে 3টা খাবার, এই 3টা খাবার কি বলতো? পরিপাক হবে না। তাহলে পরিপাক যদি না হয় তাহলে কি হবে বলতো? এরা হলো শোষিত হবে। তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, নিচের কোনটি পরিপাক হয় অথবা নিচের কোনটি পরিপাক হয় না। যখন কোশ্চেন আসবে তখন পরিপাক হয় বললে এই 3টার মধ্যে যেটা অপশনে থাকবে সেটা হবে, আর পরিপাক হয় না বললে এর বাইরে এইটা হবে। আবার কোনটা শোষণ হয় সেই ক্ষেত্রে এই 3টা হবে, আর শোষণ হয় না বললে এর মধ্যে যেটা থাকবে সেটা হলো অ্যান্সার হবে। তো চলো আমরা এখন দেখি যে এই শর্করা খাবার যে পরিপাক হয়, এই খাবারগুলো পরিপাক হওয়ার পিছনে কোন কোন এনজাইম কাজ করে আমাদের একটু শিখতে হবে, দেন আমরা রাসায়নিক পরিপাকটা খুব ভালো মতো পড়ে ফেলবো। তাহলে দেখো, শর্করা জাতীয় খাবারের যে পরিপাক বা কার্বোহাইড্রেট খাবারের যে পরিপাক, তাহলে শর্করা খাদ্যের পরিপাকটা হলো তোমার কোন এনজাইমের প্রভাবে হবে, এবার উৎপন্ন হবে কি কি। তাহলে মনে রাখবা শর্করা কি বলতো? অ্যামাইলোলাইটিক এনজাইম। কি বললাম বলতো? অ্যামাইলোলাইটিক এনজাইম। শর্করা কি এনজাইমের সহায়তায় ভালো পরিপাক হবে? অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। দেন আমিষ বা প্রোটিন, দেখো প্রোটিন থেকে প্রোটিওলাইটিক। কি বললাম? প্রোটিন থেকে প্রোটিওলাইটিক। তাহলে আমিষ জাতীয় খাবারের পরিপাক কি ঘটবে? প্রোটিওলাইটিক এনজাইম। বুঝতে পেরেছো? এবার চর্বি বা লিপিড, লিপিডে তোমার হলো কে পরিপাক করবে বলতো? লাইপোলাইটিক এনজাইম। কি বলছে বলতো? লিপিডে ল আছে আর এনজাইমের নাম কি? লাইপোলাইটিক এনজাইম। তাহলে দেখো প্রোটিনে পাওয়া ছিল প্রোটিওলাইটিক এনজাইম, সেম ভাবে কি ছিল বলতো? চর্বিতে লিপিড, চর্বির ইংলিশ হলো লিপিড, লিপিড থেকে কি? লাইপোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হলো এই খাবারগুলো মানে কি উৎপন্ন করে সেটা আমাদের দেখতে হবে। তাহলে সবাই মনে রাখবা তোমার শর্করা জাতীয় খাবার কি উৎপন্ন করে বলতো? গ্লুকোজ। এখন গ্লুকোজ কি? গ্লুকোজের সংকেত কি সবাই বলতে পারবা? গ্লুকোজ, গ্লুকোজ কি? C6H6O12।
আই থিঙ্ক এটা ভুল যাচ্ছে। তাহলে দেখো গ্লুকোজ, হ্যাঁ তাহলে গ্লুকোজ কি করে বলতো? গ্লুকোজ হলো অ্যামাইলোলাইটিক এনজাইম প্রভাবে কার্বোহাইড্রেট ভেঙে যেটা উৎপন্ন হয় সেটার নাম কি বলতো? গ্লুকোজ। হ্যাঁ, এরপরে দেখো প্রোটিওলাইটিক যে এনজাইমের প্রভাবে কোন খাবার ভাঙবে? আমিষ জাতীয় খাবার ভাঙবে। তাহলে আমিষ জাতীয় খাবার ভেঙে কি হবে বলতো? অ্যামিনো অ্যাসিড। কি হবে বলতো? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করবে। দেন কি হবে বলতো? চর্বিযুক্ত খাবার কোন এনজাইমের প্রভাবে ভাঙবে? লাইপোলাইটিক এনজাইমের। ভেঙে কি হবে বলতো? গ্লিসারল। আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসটা, যে কি ভেঙে কি হবে। গ্লিসারল অথবা কি বলতো? ফ্যাটি অ্যাসিড। ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড। দেখো জিনিসটা, তাহলে এটা হলো ফ্যাটি অ্যাসিড। এখন কথা হলো এইখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে? আর এই কোশ্চেনটা আসতে পারে সেটা হলো, দেখো অ্যামাইলোলাইটিক এনজাইম যে বললাম, অ্যামাইলোলাইটিক এনজাইম কারা বা অ্যামাইলোলাইটিকের এনজাইমের উদাহরণ কি? সেম ভাবে প্রোটিওলাইটিক এনজাইম কারা বা প্রোটিওলাইটিক এনজাইমের উদাহরণ কি? আবার কি আছে বলতো? চর্বি বা কি লিপিড লাইপোলাইটিক এনজাইমের উদাহরণ কি? তাহলে তোমরা আগে মাঝখানেরটা মনে রাখো। প্রোটিওলাইটিক এনজাইম যখন আসবে তখন মনে রাখবা তার নামের শেষে সিন যুক্ত থাকবে। কি বলছি বলতো? সিন যুক্ত থাকবে। সিন যুক্ত যেগুলো থাকবে সেগুলো কি হবে বলতো? প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে সিন যুক্ত কি হবে বলতো? পেপসিন, টিপসিন, কাইমোটিপসিন, অ্যামাইনোটিপসিন। তাহলে দেখো যেইগুলোর নামের শেষে সিন যুক্ত থাকবে সেগুলোকে আমরা কি এনজাইম বলবো বলতো? প্রোটিওলাইটিক এনজাইম। সেম ভাবে কি শর্করা জাতীয় এনজাইমগুলো কি হবে তাহলে বলতো? শর্করা জাতীয় এনজাইমগুলোর নাম হলো তোমার টায়ালিন। তারপরে কি বলতো? মল্টেজ, সুক্রেজ। এইগুলো কিসের উদাহরণ? এগুলো হলো অ্যামাইলোলাইটিক এনজাইমের উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো কিন্তু হিউজ পরিমাণে আসে। এবার চলো আমরা আবার ফিরে যাই কোথায়? মুখমণ্ডলের রাসায়নিক পরিপাকের মধ্যে। আমি তোমাদেরকে এই ক্লাসটা এইভাবে নিচ্ছি যে এই ক্লাস করার পরে তোমার বই পড়তে যেন আধা ঘন্টা সময় লাগে। আমি চাইলেই কিন্তু এতক্ষণের মধ্যে অর্ধেক এই অধ্যায়ের মানে বেশিরভাগ পড়াই ফেলতে পারতাম, কিন্তু ভেঙে ভেঙে এই জন্য পড়াচ্ছি, ক্লাসটা যেহেতু সময় দিয়ে করতেছই তাহলে ভালোভাবেই করো, মানে ক্লাসের মধ্যেই পড়াটা হয়ে যাক। পরবর্তীতে যাতে তুমি রিভাইজ দিয়ে কোশ্চেন ব্যাংক বেশি সলভ করতে পারো, যে কোনো কোশ্চেন ব্যাংক। তো দেখো এবার হলো কি মুখমণ্ডলের রাসায়নিক পরিপাক। কে কে পরিপাক হবে বলো তো মুখমণ্ডলে? পরিপাক। তাহলে দেখো মুখমণ্ডলে তো 3 ধরনের খাবারই আমরা খাবো একসাথে। ভাতের সাথে মাছ মাখাই খাইলে কি হবে বলো তো? সেটা হলো শর্করা যাচ্ছে আর হলো প্রোটিন যাচ্ছে। এখন প্রোটিন কোনগুলো? এই যে মাছ, তারপরে মাংস, তারপরে দুধ, ডিম, এগুলো হলো প্রোটিন। আবার আমরা খাচ্ছি কি বলতো? তোমার ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, এইগুলো কি কিসের উদাহরণ বলতো? শর্করার উদাহরণ। সেম ভাবে আমরা হলো তোমার চর্বি জাতীয় যে খাবারগুলো খাচ্ছি, গরুর চর্বি অথবা তোমার আরো কি আছে তেল জাতীয় যে খাবারগুলো, এগুলো লিপিডের মধ্যে পড়বে। তো প্রত্যেকটা কিন্তু খাবারই আমাদের কিন্তু কি হবে বলতো? মুখমণ্ডলে আসবে। তাহলে এখানে প্রথমে আসবে কি? শর্করা, আরেকটা কি? প্রোটিন, আরেকটা কি আছে? চর্বি বা লিপিড। এখন কথা হলো এইখানে মুখমণ্ডলে শর্করা জাতীয় খাবারের সামান্য পরিমাণ পরিপাক ঘটে। বুঝতে পেরেছো? বেশি পরিপাক কিন্তু মুখমণ্ডল হয় না। মুখমণ্ডল প্রধানই যান্ত্রিক পরিপাকের জন্য গুরুত্ব পাইছে, কারণ এখানে খাবারটা চিবানো হবে, ভাঙা হবে, পিষা হবে। বেশিরভাগ যান্ত্রিক পরিপাকে হয় মুখমণ্ডলে, মেনলি পরবর্তীতে হয়। কিন্তু জেনে রাখতে হবে এখানে কি ঘটনা ঘটে। তাহলে দেখো মুখমণ্ডলে শর্করা জাতীয় খাদ্যের কি পরিপাক হবে? সামান্য পরিপাক হবে। এখন প্রত্যেকটা জায়গায় যেমন অ্যামাইলোলাইটিক এনজাইম ছিল কিন্তু অনেকগুলো, এখন ওই সবগুলো কি তুমি মুখমণ্ডলে মনে করো শর্করা জাতীয় খাবারের পরিপাক হচ্ছে, এখন কি সবগুলো এনজাইমই কি আসবে? কখনোই না। এইটাই তোমার বোঝার বিষয়। এইখানেই পরীক্ষার হলে কোশ্চেনে প্যাচ লাগবে। তাহলে পাকস্থলীতে যদি আমি বলি পাকস্থলীতে প্রোটিওলাইটিক এনজাইম কোনটা কাজ করবে, তাহলে অবশ্যই পাকস্থলীর জন্য আলাদা প্রোটিওলাইটিক এনজাইম থাকবে। জিনিস যদি অপশনে 4টাই প্রোটিওলাইটিক এনজাইম থাকে, 4টা কখনো অ্যান্সার হবে না, কারণ পাকস্থলীতে পরিপাক হওয়ার জন্য আলাদা এনজাইম ফিক্সড করা আছে। ওই এনজাইমই পাকস্থলীতে, মানে সেম তোমার হলো শর্করা জাতীয় খাবার মুখমণ্ডলে যখন হবে, মুখমণ্ডলের জন্য আলাদা এনজাইম। তাহলে সেই এনজাইমটার নাম কি বলতো? টায়ালিন।
এখন কথা হলো কোশ্চেন এজাতে তো খুব সহজ মনে হচ্ছে যে এত সোজা সোজা কোশ্চেন, বিষয়টা এমন না। এই টায়ালিনকেই তোমার অপশনে এমন ভাবে দিতে পারে যাতে তুমি মানে ভুল করো। কিভাবে তুমি ভুল করবা দেখো, অপশনে আসবে নিচের কোনটি মুখমণ্ডলের শর্করা পরিপাককারী এনজাইম। অপশনে মনে করো মল্টেজ আছে, সুক্রেজ আছে, অ্যামাইলেজ আছে, আর একটা ইটিসি আছে, কিন্তু অপশনে তোমার ইংলিশে লিখে দিল, ঠিক আছে? ইংলিশে হবে কি দেখো টায়ালিনের ইংলিশ এইভাবে আসে PTYLINE। এই পিটা আসার কারণে কিন্তু আমরা ভুল করে যাই, বুঝতে পেরেছো তোমরা? তাহলে টায়ালিনের ইংলিশ কি PTYLINE। এই টায়ালিন যখন ইংলিশে থাকে তখনই কিন্তু আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। তো তোমরা ইংলিশ টার্মটাও মনে রাখবা কিন্তু, আশা করি তাহলে ভুল করবা না। দেন দেখো আমাদের আর কি পরিপাককারী এনজাইম থাকলো, প্রোটিন বাদ থাকলো। তাহলে মনে রাখবা এখানে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না, আর যেহেতু পরিপাককারী কোনো এনজাইম থাকে না তাহলে কি হবে বলো তো, মানে কোনো পরিপাক ঘটবে না। সেম ভাবে কি বলতো, এইখানে লিপিড পরিপাককারী এনজাইম খুব একটা থাকে না, এই জন্য লিপিডটাও পরিপাক হবে না। তো আমরা চলো এইখান থেকে আর এক্সট্রা কি কি পড়তে হবে, আমি একটু তোমাদের বইটা যদি বের করো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এক্সট্রা এখান থেকে কি পড়বা। এখানে দেখো সুন্দর মতো দেওয়া আছে রাসায়নিক পরিপাক, সেটা কি জটিল শর্করা। দেখো তাহলে জটিল শর্করা থেকে মল্টেজ বানাইছে, কোন এনজাইমটা কাজ করছে? এখানে কি তোমার সুক্রেজ কি দিছে বলো তো? সুক্রেজ কিন্তু দেয়নি, কারণ এখানে টায়ালিনটাই কাজ করে। এখন কথা হলো মল্টেজটা কিন্তু কাজ করে, কিন্তু কেমন বলো তো, সামান্য পরিমাণে, ধরার মধ্যে না। তাহলে মেইনলি যদি তোমার কোশ্চেনে আসে যে মুখমণ্ডলে শর্করা পরিপাককারী এনজাইম কোনটি, এখন যদি অপশনে টায়ালিনও থাকে, সেম ভাবে আবার অপশনে তোমার হলো মল্টেজও থাকে, তাহলে কোনটা অ্যান্সার দিবা বলো তো? টায়ালিন অ্যান্সার দিবা, কারণ মল্টেজ কিন্তু সামান্য পরিমাণে পরিপাক করে থাকে। এরপরে দেখো আমিষেরও কোনো পরিপাক হয় না, তারপরে কিসের বলো তো, স্নেহেরও কোনো পরিপাক মানে হয় না, বুঝতে পেরেছো? দেন এই টপিক থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আর এতটুকু পড়লেই আশা করি মুখমণ্ডলের পরিপাক। তাহলে তোমরা কি মুখমণ্ডলের পরিপাক বুঝতে পেরেছো কিনা একটু বলো তো? যে সবাই মুখমণ্ডলের পরিপাকটা একবারে, যান্ত্রিক পরিপাক থেকে শুরু করে রাসায়নিক পরিপাক। আমি তোমাদেরকে কথা দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যেই পাঠটা পড়াইলাম, পরিপাকের ধারণা, পরিপাকের প্রকারভেদ, পরিপাকের পৌষ্টিকতন্ত্র, এরপরে আমরা হলো তোমার দাঁত পড়লাম, জিহ্বা পড়লাম, এরপরে কি পড়লাম আমরা বলো তো, মুখমণ্ডলে খাদ্যের পরিপাকও পড়ে ফেলছি। তাহলে এর বাইরে থেকে যেগুলো কথা বলা হয়েছে, মানে লিখছি অথবা মুখে বলছি, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি 100%, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। তো চলো আমরা এখন পরবর্তীতে চলে যাব। পরবর্তী কি চিত্রটা সবাই একটু মাথায় রাখো, এই চিত্রটা একটু রাফ খসড়া ভাবে আঁকো। মুখমণ্ডল এখানে, তারপর হলো ফাঁকা জায়গা, দেন এই যে চলে আসলো অন্ননালী, এরপরে কি পার্ট ছিল বলো তো? এই যে তোমার এটা কি ছিল বলো তো? পাকস্থলী ছিল। তো এই পাকস্থলী সম্পর্কে তো আমাদের ভালো করে পড়া লাগবে, তো চলো আমরা একটু দেখি পাকস্থলী সম্পর্কে। এটা ধরো একটা পাকস্থলী, তাহলে পাকস্থলীর প্রথমেই আসবে কি, পাকস্থলী সম্পর্কে আমার ভালো ধারণা থাকা লাগবে, পাকস্থলীর পার্ট কোনটা, কোনটার সাথে কি যুক্ত হয়। তুমি যদি এটা খুব সুন্দর মতো জানতে পারো তাহলে পাকস্থলী তোমার জন্য সহজ। তাহলে মনে রাখবা পথে পাকস্থলী, আর পাকস্থলীর পার্ট হলো 5টি। কি বললাম বলো তো? 5টি। পাকস্থলীতে প আছে, পার্টেও কি আছে, 5টিতেও কি আছে, প আছে, তাহলে 5টি পার্ট। এখন প্রথম পার্ট কি দেখো, এটাকে কি বলা হবে বলো তো? কার্ডিয়া। কি বলা হয় বলো তো? কার্ডিয়াক পার্ট অথবা কার্ডিয়া বলা হয়। হ্যাঁ, কার্ডিয়াক পার্ট। কেন কার্ডিয়াক পার্ট বলা হয় কোশ্চেন আসতে পারে। দেখো এই যে আমি এখানে যদি তোমাদেরকে দেখাই, এইখানে কিন্তু আমাদের পাকস্থলীটা নরমালি থাকে, এর উপরে পঞ্চম যেই বক্ষদেশীয় গহ্বর আছে সেখানে কি হয় বলতো, আমাদের হাড়টা ঠিক এইভাবে থাকে না, ডান পাশে একটু ব্যাকা হয়, এইভাবে বাম পাশে থাকে। তো এই বাম পাশের নিচের দিকেই কি হয় বলতো, আমাদের কিন্তু পাকস্থলীটা থাকে। তো এই পাকস্থলীর এই সামনের পার্টটাই তোমার কোথায় থাকে বলতো? এই যে হার্টের সাথে, কিন্তু এখানে যদি আমি ধরি হার্ট, এই লাভের মতো একটা আঁকাইলাম, এই হার্টের এইখানেই থাকে হলো তোমার এই পার্টটা। সেই জন্য এই পার্টটাকে নাম, যেহেতু হার্ট রিলেটেড কার্ডিয়াক আমরা বলি, এই জন্য এই পার্টটার নাম করা হয়েছে কার্ডিয়া। কি নাম? কার্ডিয়া। এরপরে দেখো এই কার্ডিয়া থেকে যদি আমি একটা লম্বা দাগ কাটি, মনে করো এই যে একটা লম্বা দাগ কাটলাম, তো এই যে উপরে যে জায়গাটা আছে এটাকে কি বলা হবে বলো তো? ফান্ডাস। কি বলা হবে? ফান্ডাস। এই ফান্ডাসে কি হয় বলো তো? পাকস্থলীতে যে গ্যাসগুলো হয় সেই গ্যাসগুলো এখানে এসে জমা হয় ফান্ডাসে। একটু পরে তোমাদেরকে কিছু রোগ নিয়ে আলোচনা করব। তাহলে এই যে এখানে কি হবে বলতো? এই পার্টটাকে বলা হবে ফান্ডাস। দেন দেখো এই যে এইখান থেকে যে বড় পার্টটা এভাবে চলে আসলো একটা বাঁকের মতো,
এইটা দেখো অনেক বড় না এইটার তুলনায়, তাহলে এই পার্টটাকে বলা হবে হলো বড় বাঁক। সেম ভাবে এই যে সামনের পার্ট আছে, তাহলে এই সামনের পার্টটাকে কি বলে বলো তো ছোট বাঁক। এবার কি বলছিলাম, এইখানে একটা আরেকটা পার্ট আছে, সেটাকে কি বলে বলো তো পাইলোরাস বা পাইলোরাসি, বা নেই কোনো, তাহলে এটাকে কি বলে পাইলোরাস। তাহলে কয়টা পার্ট পাইলাম বলো তো 5টা পার্ট। কি কি, এই যে উপরের দিকে থাকবে হলো কার্ডিয়া, দেন তোমার এখান থেকে একটা দাগ টানলে উপরের দিকে কি হবে ফান্ডাস, দেন এই যে ঘুরে আসলে এটা হলো কি বড় বাঁক, আর এটা কি বলতো ছোট বাঁক, আর নিচের দিকে এখানে শেষ হইছে এটা হলো ফান্ডাস। এবার দেখো এই দুইটা জায়গাতে শুরু আর শেষ হইলো, এই দুইটা জায়গাকে আমরা মানে কি বলতে পারি, তাহলে একটা জিনিস খেয়াল করো একটু, উপরের দিকে এখানে হলো অন্ননালী আসছে না, তাহলে অন্ননালীটা তো আর পাকস্থলী ঢুকে যায় নাই, পাকস্থলীর মধ্যে কিন্তু কি থাকে গ্যাস HCl থাকে, অতি মাত্রায় থাকে। পাকস্থলীর pH কত 1.5 থেকে 3.5 pH, মানে প্রচুর পরিমাণ অ্যাসিডিক পরিবেশ কিন্তু থাকে এখানে। তাহলে এই অ্যাসিডের কারণে অন্ননালী কিন্তু একবারে পাতলা থাকে। অন্ননালীটা যদি তোমার পাকস্থলীর মধ্যেই আসতো কোনো বাধা ছাড়া, তাহলে কি হইতো বলতো অন্ননালীটা কিন্তু এই মানে এনজাইমের প্রভাবে পাকস্থলীর যে ক্ষতিকর না সরি যে অ্যাসিডিক পরিবেশ আছে, এই অ্যাসিডিক পরিবেশের কারণে কিন্তু অন্ননালীটা কি হইতো বলতো অন্ননালীটা একবারেই তোমার ভ্যানিশ হয়ে যেত, মানে গলে একবার পচে যেত। তো এইখানে একটা দরজা আছে, হার্টে ঢোকার একটা দরজা আছে, যেহেতু কার্ডিয়া এখানে, কার্ডিয়াকের সাথে যেই দরজাটা আছে সেই দরজাটার নাম হলো কার্ডিয়াক স্ফিংটার। স্ফিংটার শব্দের অর্থ হলো দরজা। তাহলে কার্ডিয়াক স্ফিংটার মানে এটা হলো পাকস্থলীর যে কার্ডিয়াক পার্ট ছিল সেখানে যে দরজাটা আছে সেটার নাম কি বলতো কার্ডিয়াক স্ফিংটার। এবার দেখো এখানে কি আছে বলতো পাকস্থলীর নিচের পার্টটা বললাম পাইলোরাস, তাহলে এই পাইলোরাস যেই দরজাটা কি শেষের দরজা, ডিওডেনামের শুরু হবে এখানে আর পাকস্থলীর শেষ হবে, তাহলে পাইলোরাসে যেই দরজা থাকবে সেই দরজার নাম কি হবে সেম ভাবে পাইলোরিক স্ফিংটার। বুঝতে পেরেছো দুইটা? এখন কোশ্চেন হলো পাইলোরিক স্ফিংটার কাকে কাকে আলাদা করে। মনে করো কোশ্চেনে এইটা আসছে যে পাইলোরিক স্ফিংটার কাকে কাকে আলাদা করে, তাহলে যদি আমি বলি পাইলোরিক স্ফিংটার কাকে কাকে আলাদা করে, তাহলে অ্যানসারটা কি হবে বলতো পাকস্থলীর সাথে হলো ডিওডেনামের, পাকস্থলীর সাথে জেজুনাম, পাকস্থলীর সাথে অন্ননালী, না পাকস্থলীর সাথে কোলনের, এইভাবে মনে করো অপশনে থাকলো। তাহলে কি হবে বলতো পাকস্থলীর সাথে, এটা হলো পাকস্থলীর পরে ডিওডেনাম, তাহলে এই ডিওডেনামের পার্থক্যটা কি করে বলতো পাইলোরিক স্ফিংটারই তোমার হলো কি করতেছে এই পাকস্থলীর সাথে ডিওডেনামের সংযোগ ঘটাচ্ছে অথবা দুইটাকে আলাদা করতেছে, একই কথা। তাহলে পাইলোরিক স্ফিংটারের হলো এটা হলো ভূমিকা, কার্ডিয়াক সেম ভাবে পাকস্থলী আর অন্ননালীর সাথে সম্পর্ক করতেছে। এখন কথা হলো তোমরা একটা রোগের নাম শুনছো অবশ্যই যে আলচার কোথায় হয় বা আলচার কিভাবে হয়, এটা কিন্তু আমাদের শিখতে হবে। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলে নি, পাকস্থলীর সবচেয়ে বড় পার্টের নাম কি, অলরেডি কিন্তু কোশ্চেন আসছে এখান থেকে, ঠিক আছে? পাকস্থলীর সবচেয়ে বড় বাঁকের নাম হলো তোমার কোনটা বলতো, পাকস্থলীর সবচেয়ে বড় অংশ কোনটা, এই দেখো এই পার্টটা বড় বাঁক, এটা বাম সাইডে, যেহেতু বোর্ডে আমার ডাইন সাইডে কিন্তু শরীরের দিকে বাম সাইডে, তাহলে এটা হলো বাম পার্ট। দেখো বড় বাঁকটাই হলো তোমার কি হয়েছে সবচেয়ে বড়, তাহলে পাকস্থলীর সবচেয়ে বড় পার্টটা কি বলতো বড় বাঁক। এরপরে পাকস্থলীতে তোমার হলো কতটুক খাবার ধারণ করতে পারে, সেটা হলো তোমার বয়স সন্ধিকালে 1 লিটার, আর প্রাপ্তবয়স্ক বয়স বাড়ার সাথে সাথে 1.5 থেকে 2 লিটার হয় এটা। তাহলে এই জিনিসটা মনে রাখবা সুন্দর করে। এখন যেটা তোমাদেরকে বলতেছিলাম পাকস্থলী সম্পর্কে, যে পাকস্থলীতে যে রোগটা হয় আলচার, তাহলে আলচারটা কেন হয় আর কোথায় হয়, কেন হয় এটা তোমার বইতে দেওয়া আছে, কোথায় হয় এটা তোমার বইতে দেওয়া নেই, তাহলে দুইটাই শিখতে হবে। তাহলে চলো আমরা দেখি কেন হয়। তাহলে কেন হয় যদি আমি তোমাদেরকে বলি, তাহলে মনে রাখবা এখানে হলো আমরা যে ব্যথানাশক ওষুধ খাই, মানে যারা বেশি বেশি ব্যথানাশক ওষুধ খায়, সেই ব্যথানাশক ওষুধটার নাম হলো তোমার যে NSAID, যেটা দ্বারা আমরা বলি একটা ওষুধ তো না, এই গ্রুপের যত ওষুধ NSAID। তাহলে দেখো NSAID এর ফুল মিনিং কি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কি বললাম বলো তো, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি
ড্রাগ। যারা এই গ্রুপের ওষুধগুলো খেয়ে থাকে, NSAID গ্রুপের ওষুধগুলো যারা খাবে, তো তাদের মধ্যে কি হবে বলতো, এক ধরনের ব্যাকটেরিয়ার উপশম দেখা দিবে, যেটার নাম হলো হেলিওব্যাক্টর পাইলোরি। এই হেলিওব্যাক্টর পাইলোরি কি করে বলতো, এই যে পাকস্থলীর মধ্যে আসবে, দেন পাকস্থলীর প্রাচীরে তোমার ক্ষতের সৃষ্টি করবে। এই ক্ষতের সৃষ্টি হওয়াটাই হলো তোমার কি বলতো, গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। তাহলে গ্যাস্ট্রিক আলসারটা নর্মালি কোথায় হবে, যেখান থেকে খাবার বেশি তোমার পাস করবে। তাহলে দেখো, এই যে এখান থেকে খাবার আসলে, এখান থেকে যদি যায়, তাহলে বড় বাকের পাশ দিয়ে খাবার যাবে নাকি ছোট বাকের পাশ দিয়ে খাবার যাবে, তোমরা বলতে পারবা? এই দেখো, ছোট বাকের গা ঘেঁষে কিন্তু খাবারটা যাবে, তাহলে এই পার্টটাতে তোমার কি হবে বলতো, বেশি বেশি হলো তোমার আলসার হবে। আরেকটা আছে এই যে জিওডিনামের এই পার্টটাতে, এখান থেকে হলো আলসার বেশি হবে। সেম ভাবে এই যে শুরুর দিকে এখানেও আলসার বেশি হবে। এখন হলো আরেকটা আছে, আমরা পড়ি যেটাকে কার্সিনোমা বা ক্যান্সার তোমার কোথায় হয়। তাহলে দেখো, এই যে ফান্ডাসের যেখানে আছে, এই যে পাশ দিয়ে এইখান থেকে হলো কার্সিনোমা বেশি হয়। আর আলসারটা কোথায় হবে, ছোট বাকের এইখানে বেশি হবে। আর আলসারটা কেন হবে বলতো, যারা হলো ব্যথানাশক ওষুধ, কোন গ্রুপের ওষুধটা, NSAID। ফুল মিনিং কি, ফুল মিনিংটা জানতে হবে। নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই জাতীয় ড্রাগগুলো যারা মানে খাওয়াতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া তোমার বলতো কাজ করবে, হেলিওব্যাক্টর পাইলোরি। আর এই ব্যাকটেরিয়া কি করবে, ক্ষতের সৃষ্টি করবে। এর মাধ্যমে কি হয় বলতো, আলসারের তৈরি হয়। তো এইটা যদি তোমরা জানো, তাহলে যে কোনো কোশ্চেনই পারা উচিত। এবার চলো, পাকস্থলী সম্পর্কে আমরা আরো কিছু ইনফরমেশন একটু এক জায়গা করে রাখি। বইতে খুবই এলোমেলো ভাবে দেওয়া আছে। পাকস্থলী দিয়ে তোমরা স্টিকি নোটের মধ্যে পাকস্থলী টপিক লিখবা, দেন এই ইনফরমেশন গুলো খুব সুন্দর মতো সাজাই লিখবা। তাহলে সবাই একটু লেখো, পাকস্থলীর ক্ষেত্রে যদি বলে, তাহলে পাকস্থলীর ক্ষেত্রে প্রাচীর আছে কয়েকটা, মানে স্তর যদি বলে পাকস্থলী, লেখো এইভাবে লিখবা, সাজাই দিচ্ছি কিন্তু। পাকস্থলীর প্রথম পার্টটা হবে স্তর। স্তর এখানে আছে 3 ধরনের স্তর। তাহলে দেখো, যখন তোমার বলবে পেশি যদি থাকে, পেশি থাকলে কয় স্তর, পেশি থাকলে কয় স্তর হবে, দেন তোমার হবে হলো কোষ বা গ্রন্থি যদি বলে, কোষ অথবা গ্রন্থি যদি বলা হয়, তাহলে কয় ধরনের স্তর হবে, গ্রন্থি। আর একটা হলো তোমার প্রাচীর বললে কয় ধরনের স্তর হবে। আমি আবারও বলছি, এগুলো বইয়ের মধ্যে খুবই এলোমেলো, অনেক ইনফরমেশন বইতে লেখাও নেই। তাহলে দেখো, যখন পেশি থাকবে এই কথা বলবে, পাকস্থলীর ক্ষেত্রে পেশি বললে কয় স্তর হবে, 3 স্তর, 3 স্তর। সেম ভাবে কোষ বা যদি গ্রন্থি বলা হয়, তাহলে কোষ বা গ্রন্থি যদি বলে, সেই ক্ষেত্রে কয় স্তর হবে বলতো, কোষ বা গ্রন্থি যদি বলা হয় সেই ক্ষেত্রে মনে রাখবা 4 স্তর। এবার প্রাচীর, প্রাচীরে প আছে, তারপরে পাঁচেও প আছে, তাহলে কয় স্তর হবে বলতো, 5 স্তর। সবাই খুব ভালো মতো এগুলো মানে স্টিকি নোট কিংবা অ্যাডমিশন টাইম বলো, তারপরে এইচএসসি পিরিয়ডের পরীক্ষার আগে বলো, যারাই ক্লাসটা দেখো না কেন, সবার মনে রাখবা, বইয়ে 2টা-3টা করবা না, খাতা বানানোর দরকার নেই। বায়োলজির ক্ষেত্রে বইয়ের মধ্যে সব ইনফরমেশন লিখবা, স্টিকি নোটে ছোট ছোট করে লিখে টপিকের পাশে লাগিয়ে রাখবা, তাহলে দেখবা পড়াটা রিভাইজ দিতে তখন তোমার সুবিধা হবে। আর বিভিন্ন জায়গায় নোট করলা বা অন্য জায়গায় লিখলা, তাহলে আবার খুঁজে বের করা কঠিন হবে, অনেক সময় খুঁজেও পাবা না। তাহলে যখন এই স্তরের কোশ্চেন গুলো আসবে, তখন এই 3টা সবাই ভালো মতো জানবা। কি কি, যদি পেশি বলে সেই ক্ষেত্রে 3টা স্তর, যদি কোষ বলে সেই ক্ষেত্রে 4টা স্তর, যদি প্রাচীর বলে সেই ক্ষেত্রে হলো কয়টা স্তর বলতো, 5টা স্তর। এরপরে চলে আসো, কিছু পর্যায় থাকে খাদ্যের, যে খাদ্য যে পাকস্থলীতে থাকে কয়েকটা পর্যায় থাকবে, মানে সময়কাল যদি থাকে সেটা হলো কত হবে। তাহলে স্তর বাদ দিব, এবার আমরা কি শিখবো, সময় শিখবো। পাকস্থলীর ক্ষেত্রে কয়েকটা সময়, দেখো বইতে কিন্তু এগুলো নেই। কারণ তোমরা যদি ক্লাস ঠিকভাবে না করো বা সম্পূর্ণ না করো, তাহলে কিভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো, গোছানো জিনিসগুলো তোমরা কিভাবে পাবা বলো। এখন হলো সময় যদি বলে, তাহলে সময়ের ক্ষেত্রে জিনিসগুলো মাথায় রাখবা। পাকস্থলীর স্নায়বিক পর্যায়, স্নায়বিক পর্যায় বললে কতটুকু হবে, স্নায়বিক পর্যায়। পাকস্থলীতে খাদ্য কতক্ষণ অবস্থান করে, পাকস্থলীতে খাদ্য কতক্ষণ অবস্থান করে, এইটা আরেকটা। এবার হলো গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয় কতক্ষণ, কতক্ষণ গ্যাস্ট্রিক জুস নিঃসরণ
তাহলে দেখো প্রত্যেকটা মানে 5 স্টার দেওয়ার মতো অবজেক্টিভ, ঠিক আছে? গুছিয়ে দিলাম তোমাদেরকে। এখন তোমরা ক্লাস যদি না করো তাহলে তোমরা খারাপ রেজাল্ট করবা। তোমরা যারা ভর্তি স্টুডেন্ট আছো প্লাস ফ্রি স্টুডেন্ট আছো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসটা ছিল। দেখো স্নায়বিক পর্যায়ে যদি বলে, স্নায়বিক পর্যায়ে মানে কি বলো তো? এই যে সিগন্যালগুলো মস্তিষ্কতে আসে, তোমার খাবার পরবর্তীতে কি কিভাবে পরিবর্তন হবে, এই যে স্নায়ু যতক্ষণ তোমার খাবারের সাথে কাজ করবে, এটা হলো একটা স্নায়বিক পর্যায়। তাহলে এই পর্যায়টা কতক্ষণ বলো তো? এটা হলো 1 ঘন্টা। কত ঘন্টা বলো তো? 1 ঘন্টা। এখন খাবার যদি বলে কতক্ষণ পাকস্থলীতে অবস্থান করে, যে কোনো খাবার, তুমি মনে করো দুপুরে খাবার খাইছো, তোমার কি মনে হয় যে দুপুরের খাবারটাই তোমার, যদি বিকালে কোনো কারণে আমাদের ওয়াশরুমে যাওয়া লাগে, তাহলে ওয়াশরুমে গেলে কি দুপুরের খাবারটাই কি তোমার আমাদের পরিপাক হয়ে বর্জ্য আকারে বের হয়? কখনোই না। কারণ কি? শুধুমাত্র পাকস্থলীতেই যখন একটা খাবার খাচ্ছ, পাকস্থলীতেই তোমার কি হচ্ছে বলো তো? 2 থেকে 6 ঘন্টা থাকা লাগছে। এখন মনে করো পাকস্থলী কোনো কারণে অসুস্থ, খাবারটা রাখতে যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার টয়লেট যেটা হয় সেটা আগে যেগুলো চলে গেছে, মনে করো ডাইরেক্ট লাইন হয়ে গেছে, ওইগুলোই বের হয়ে যাচ্ছে। কিন্তু তুমি সাথে সাথে যেটা খাও সেটা কখন হবে? যখন একবারে পেট খালি হয়ে গেছে, সেই ক্ষেত্রে একবারে লুজ মোশন হয়ে গেছে, মানে প্রত্যেকটা পার্ট, এই যে পাইলোরিক স্ফিংক্টার, প্রত্যেকটা যেই পার্টগুলো আছে দরজাগুলো সবগুলো লুজ হয়ে গেলে তখন হয়। নর্মালি কিন্তু কি হয় বলতো? পাকস্থলীতে সমস্যা হলে আমাদের বমি করে আমরা খাবারটা বের করে দিই। তোমরা অবশ্যই এগুলো যারা জার্নি করো বা অসুস্থ হয়েছে এগুলো কিন্তু তোমরা উপলব্ধি করছো, বা আমি বলছি যখন মিলাইতে পারছো জিনিসটা। তো দেখো কি হবে বলতো? স্নায়বিক পর্যায়ে কতক্ষণ হবে? 1 ঘন্টা। আর খাদ্য কতক্ষণ অবস্থান করে? পাকস্থলীতে খাদ্য অবস্থান করে 2 থেকে 6 ঘন্টা। সেম ভাবে কতক্ষণ গ্যাস্ট্রিক রস, গ্যাস্ট্রিক রস কোনটা বলতো? HCl। তাহলে HCl হলো গ্যাস্ট্রিক রস। তাহলে গ্যাস্ট্রিক রস হলো তোমার কতক্ষণ অবস্থান করবে? সেটা হলো 4 ঘন্টা। তাহলে আশা করি পাকস্থলী সম্পর্কে তোমার মানে পরিপাক বাদে যে ইনফরমেশন গুলো আছে সবগুলো কিন্তু এর মধ্যে চলে এসেছে। মানে একবারে তোমার বইয়ের ভেতরে সহ বইয়ের বাইরের গুলো সহ পুরো কোশ্চেন ব্যাংক। তোমরা মনে করছো যে ক্লাসগুলো কি শুধু বইয়ের উপর ডিপেন্ড করে নেওয়া হচ্ছে কিনা, বিষয়টা এমন না। কোশ্চেন ব্যাংক কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে যে কি কি কোশ্চেন আসে, কোন কোন টপিক, সেগুলো কিন্তু ডিটেলসে তোমাদের বইয়ের সাথে মিল রেখে কিন্তু ক্লাসটা নেওয়া হচ্ছে। তোমরা যারা করতেছো অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে আর কি। তো দেখো তাহলে স্নায়বিক পর্যায়ে 1 ঘন্টা, খাবার পরিপাকে খাদ্য কতক্ষণ থাকবে? পাকস্থলীতে খাদ্য থাকবে 2 থেকে 6 ঘন্টা। সেম ভাবে কি কতক্ষণ গ্যাস্ট্রিক রস ক্ষরণ হবে? 4 ঘন্টা। তাহলে এটা ছিল পাকস্থলী সম্পর্কে আমাদের সিম্পল ধারণা। এখন চলো আমরা পাকস্থলীর পরিপাক পড়ব। পাকস্থলীর পরিপাকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার থেকে পরিপাক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার ক্ষুদ্রান্তি। তাইলে পাকস্থলীতে দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে। কি গ্রন্থি? পাকস্থলীতে কি গ্রন্থি থাকে? পাকস্থলীর গায়ে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি আসে? গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস, সেটা কি বলতো? HCl থাকে, তাই তো? তাহলে এই HCl এর কাজটা, পরিপাকটা আমরা কিন্তু দেখবো কিভাবে হয়। তাহলে মনে রাখবা সেম ভাবে আবার চলে যাও মুখমণ্ডলে, আমরা পরিপাক শিখছিলাম। তাহলে এখানে যান্ত্রিক পরিপাক গুলো কি হবে? সবাই একটু বই বের করো। পাকস্থলীর যান্ত্রিক পরিপাক দেখো কি বলছে, যে প্যারাইটাল কোষ থেকে HCl তো মানে তোমার খরিত হয়। তাহলে HCl খরিত হয় কোন কোষ থেকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্যারাইটাল সেল খরিত হওয়ার পরে দেখো অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে সেম ভাবে মুখমণ্ডলে ব্যাকটেরিয়া ধ্বংস করছিল, এখানেও কে ধ্বংস করছে বলতো? এই যে প্যারাইটাল সেল থেকে যে HClটা খরিত হচ্ছে, HCl কে একটা অ্যাসিড, আর অ্যাসিড কি করে বলতো? অ্যাসিডিক পরিবেশে যদি কোনো জীবাণু আসে তাহলে কিন্তু সেই জীবাণুটা মারা যায়। তাহলে এই মারা যাওয়ার আগ পর্যন্ত ব্যাকটেরিয়ার সাথে একটা যুদ্ধ হয়েছে না? এই যুদ্ধটা অবশ্যই যান্ত্রিক পরিপাক। তাহলে এখানে যান্ত্রিক সরি পানি দিতে একটু। তাহলে পাকস্থলীতে হলো তোমার যেই ব্যাকটেরিয়াটা ধ্বংস হইলো কার প্রভাবে? প্যারাইটাল সেল থেকে যে HClটা খরিত হইলো, সেই HCl এর প্রভাবে তোমার যে ব্যাকটেরিয়া ধ্বংস হইলো সেটা কি পরিপাক হবে বলতো? সেটা হবে এইখানে যান্ত্রিক পরিপাক। চলো আমরা দেখি এরপরে যান্ত্রিক পরিপাকটা কি হবে। এরপরে যান্ত্রিক পরিপাকটা দেখো, এই যে মন্ড তৈরি হয় না, এখানে তোমাদের বইতে দেখো আছে কাইম বা মন্ড। এই কাইম বা মন্ড পাকানোটাও কি বলতো? এইটাও একটা যান্ত্রিক পরিপাক। সেম ভাবে বিভিন্ন স্তর ছিল,
বিভিন্ন স্তরটা এইভাবে কি হবে, পেঁচাবে না, পাকস্থলীর মধ্যে এই পেঁচানোটাও একটা কাজ করবে। তাহলে এগুলো সবই কি বলতো, যান্ত্রিক পরিপাকের অন্তর্ভুক্ত। এখন চলো আমরা রাসায়নিক পরিপাকটা দেখব। তাহলে তোমরা মনে রাখবা, পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম থাকে না। যেহেতু পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম থাকে না, সেহেতু তোমার পাকস্থলীতে শর্করার পরিপাক হবে না। তাহলে পাকস্থলীতে কিসের পরিপাক হবে? পাকস্থলীতে তোমার হলো প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হবে। এখন পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি বলতো? অবশ্যই প্রোটিওলাইটিক এনজাইম, তাই না? পাকস্থলীতে কি এনজাইম কাজ করবে? প্রোটিওলাইটিক। এখন প্রোটিওলাইটিক সবগুলো মুখমণ্ডলের মতো কিন্তু সবগুলো না। ওইখানে যেমন টায়ালিন আর মল্টেজ অল্প পরিমাণে করছিল, এখানেও কিন্তু সেম কাজটাই করবে। প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে? পেপসিন, টিপসিন, কাইমোটিপসিন, অ্যামাইনোজিন, টিপসিন, ইটিসি, টিপসিন যতগুলো আছে। তাহলে তার মধ্যে কি করবে, কোনটা কাজ করবে বলো তো? মনে রাখবা কি দিয়ে? পতে কি? পাকস্থলীর পথে হলো পেপসিন। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম কোনটি? কি বলতো? পেপসিন। তাহলে যেই খাবার, জটিল খাবার যেটাই আসুক না কেন, কি হবে বলতো? এখানে পেপসিন জাতীয় এনজাইমের প্রভাবে খাদ্যটা পরিপাক হবে। এখন এই জায়গায় গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ আছে, সেটা হলো, দেখো আমি একটা পরিপাক তোমাদেরকে একটু বলি, যেটা না বললেই নয়। এগুলো আসলে এইচএসসি তে সিকিউ তে আসে এই পরিপাকগুলো, কিন্তু অবজেক্টিভে যেটা আসে, যেহেতু আমাদের এমসিকিউ ক্লাস বা অবজেক্টিভ ক্লাস তোমাদের পড়তে হবে, সেটা হলো কেসিন। কেসিনকে কি বলা হয়? তোমরা কেউ বলতে পারবা কেসিনকে কি বলা হয়? কেসিনকে বলা হয় দুগ্ধ আমিষ। বাংলা লেখা ভুল যাইতে পারে, বুঝছো? দুগ্ধ আমিষ বলা হয়। তাহলে এই কেসিনের সাথে কি ঘটনা ঘটবে বলতো? কেসিনের সাথে তোমার পানি যোগ হবে, পানি যোগ হয়ে এখানে কি, এটা দেখো এখানে, তারপরে দেখো এইভাবে বিক্রিয়া হবে। দেন কি হবে বলতো? এখানে একটা এনজাইম কাজ করবে, সেখান থেকে প্যারাকেসিন। কেন লিখতেছি আমি এখনই বলতেছি। আর কোনটা কাজ করবে বলতো? এনজাইম রেনিন। তাহলে কেসিন হলো কি? একটা আমিষ। কি আমিষ? দুগ্ধ আমিষ। কারণ কি? পরিপাক করতেছি, তাহলে আমিষ জাতীয়। মানে তুমি যে মনে করো দুধ খাইছো, তাহলে সেটা কি থাকবে? সেটা হলো কেসিন। কেসিনকে কি বলা হয়? দুগ্ধ আমিষ। এইটা যখন খাইছো, পানির সাথে পানি আসবে, এখানে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে প্যারাকেসিন উৎপন্ন করবে। তাহলে একটা কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট, দুধের আমিষ কি বলতো? কেসিন। এখন তোমরা কি কেউ পারবা যে দুধের শর্করা বলা হয় কাকে? দুধের শর্করা বলা হয় কাকে? কেউ কি অ্যান্সার দিতে পারবা? দুধের শর্করা তাকেই বলা হয় যে দুধের আমিষ না। তাহলে দুগ্ধ আমিষ তো কি বলতো? কেসিন ছিল। তাহলে দুধের শর্করাকে লিখে রাখো, দুগ্ধ শর্করা। কি হবে? দুইটা, ল্যাকটোজ অথবা কি বলতো? গ্যালাক্টোজ। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তাহলে দুধের আমিষ বললে কি হবে বলতো? কেসিন। আর দুধের শর্করা বললে কি হবে বলতো? ল্যাকটোজ অথবা গ্যালাক্টোজ। অপশনে যেটা থাকবে তোমরা সেটা দেখাবা। এখন কথা হলো, প্যাচ লাগবে তো অন্য জায়গায় আসবে। কি বলতো? দুধের শর্করা বা মানে দুধকে পরিপাক করতে পাকস্থলীতে কোন এনজাইম কাজ করে? এখানে কিন্তু এনজাইম কিন্তু কেসিনও ছিল না, প্যারাকেসিনও ছিল না। এগুলো কিন্তু খাবারের একটা রূপ। কেসিন ছিল দুগ্ধ আমিষ, মানে যে দুধটা আমরা খাচ্ছি খাবারের নামটা ছিল কেসিন। পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো কি বলতো? প্যারাকেসিন। কিন্তু এনজাইমটা আসলে কে কাজ করছে বলতো? এনজাইমটা কিন্তু রেনিন কাজ করছে। কোন এনজাইম বলতো? রেনিন এনজাইম। তাহলে কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কোন এনজাইম? রেনিন এনজাইম। এখন রেনিন হলো একাধারে এনজাইমও কাজ করে, আবার রেনিন কিন্তু হরমোনও আছে। আমরা অন্য অধ্যায়ে গেলে আমরা কিন্তু হরমোনেরও ভূমিকা করবো, যার নামও কিন্তু রেনিন। সবাই একটু মাথায় রাখো জিনিসটা। তাহলে রেনিন হরমোনও আছে, সেম ভাবে কি বলতো? রেনিন এনজাইমও আছে। এখন কথা হলো, একটা জিনিস তুমি খেয়াল করো যে আমরা প্রোটিন পরিপাককারী এনজাইম যেটা ছিল, প্রোটিন পরিপাক হওয়ার পরে কি উৎপন্ন হয়েছিল বলতো? দেখো, এত মানে ডিটেলসে বোঝাচ্ছি, পোলাপান ক্লাস করবে না, হ্যাঁ, পরবর্তীতে খারাপ রেজাল্ট করবে, আর তোমার কি হবে বলো তো? খুবই হতাশ হয়ে যাবে। তাহলে এদেরকে কি বলতে হবে বলো? এই জিনিসগুলো যদি কেউ ভালো মতো না বুঝে, তাহলে কিভাবে পারবে? বইতে তো তোমার আছে, এখন কে কেমন পড়ে আমি জানি না। তুমি যদি জিনিসটা ভালো মতো না বুঝো, তাহলে অ্যান্সার করবা কিভাবে বলো? বুঝতে হবে। তাহলে চলো আমরা একটু শিখি জিনিসটা। তাহলে কি বললাম বলো তো? যে দুগ্ধ আমিষ যেটা ছিল, কেসিন থেকে প্যারাকেসিন হইলো,
দেখো তাহলে পাকস্থলীতে আমাদের প্রোটিন জাতীয় খাবার পরিপাক হচ্ছে, শর্করা জাতীয় এনজাইম নেই বলে এনজাইম তোমার কাজ করছে না, কিন্তু লিপিড জাতীয় এনজাইম কিন্তু আছে এখানে, একটা গ্যাস্ট্রিক লাইপেজ নামে একটা এনজাইম যেটা খুবই কম কাজ করে। অথচ এখানে কিন্তু লিপিড জাতীয় এনজাইম আসার একটা ওয়ে ছিল, রাস্তা ছিল, কিন্তু লিপিড জাতীয় এনজাইম কেন আসলো না, এটা তোমাদের মনে কখনোই কোশ্চেন আসবে না। দেন বাকিরা কেন এখানে কাজ করতে পারতেছে না, অথবা মানে প্রোটিন কেনই বা এখানে কাজ করছে। তো চলো আমরা একটু দেখি, সবাই খুব মনোযোগ দাও, যে ক্লাস করছো বা পরে দেখবা এই পার্টটা একদম ক্লিয়ার, খুবই বেসিক ক্লিয়ার ধারণা থাকতেই হবে এই পার্টটা। তাহলে একটা জিনিস দেখো, প্রোটিন, প্রথম কথা প্রোটিন কি উৎপন্ন করে বলো তো? প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো যে অ্যাসিডটা আছে এটা একটা অ্যাসিড না বলো? তাহলে তুমি যদি অ্যাসিডের মধ্যে অ্যাসিডকে দাও খুব কি একটা ক্ষতি হবে? কিন্তু অ্যাসিডের মধ্যে যদি তুমি ক্ষারকে দিতা তাহলে ক্ষার কিন্তু প্রশমিত হয়ে যেত। অ্যাসিড যদি তুমি কোনো জিনিসের উপর ঢেলে দিতা তাহলে সেই জিনিস নষ্ট হয়ে যেত। যেহেতু প্রোটিন একটা অ্যাসিড, সেহেতু পাকস্থলীতে যেটা বললাম, পাকস্থলীতে কি থাকে? HCl থাকে। পাকস্থলীতে কি থাকে বলতো? HCl, যেটার pH কত বলতো? 1.5 থেকে 3.5 এর মধ্যে থাকে পাকস্থলীর pH-টা। তাহলে এই pH এর কারণে কি তুমি আমাকে বলো তো, এখানে কি অন্য কোনো এনজাইম আসলে কি টিকে থাকতে পারবে এই পরিবেশের মধ্যে? যেহেতু এখানে অ্যাসিডিক পরিবেশ, এত পরিমাণ অ্যাসিডিক, সাথে থেকে যত কম হবে এত অ্যাসিডিক। দেখো তীব্র অ্যাসিড কিন্তু HCl এই মাত্রাটা, তাহলে এর মধ্যে কি অন্য কোনো এনজাইম থাকতে পারবে? কখনোই পারবে না। কিন্তু প্রোটিনটা কেন পারবে, এটা কোশ্চেন তো। তাহলে প্রোটিনটা এই জন্যই পারবে কারণ প্রোটিন নিজেই ভাঙে একটা অ্যাসিড উৎপন্ন হয়, যেহেতু অ্যাসিড হয় ওর অ্যাসিডের মধ্যে থাকতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু অন্য যেগুলো আছে সেগুলো ইচ্ছা করলেও আসতে পারবে না পাকস্থলীর মধ্যে। কেন? কারণ এখানে হলো তোমার কি থাকে বলো তো, এখানে হলো তোমার অ্যাসিডিক পরিবেশ থাকে। এখন কথা হলো ভাইয়া, যে যেহেতু অ্যাসিডিক পরিবেশ থাকে তাহলে এর প্রাচীর কেন হলো অ্যাসিডের প্রভাবে গলে যায় না? কি বলো, এটা কি কোশ্চেন হইতে পারে না? যে পাকস্থলীর প্রাচীর নিজেই কেন পরিপাক হয়ে যায় না, এত পরিমাণ অ্যাসিড থাকে? তোমরা কি বলতে পারবা এটা কেন? এটা কিন্তু এইচএসসির খ নাম্বারের খুব একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ, সাথে সাথে কঠিন ধরনের অবজেক্টিভের একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এটা। হ্যাঁ, তাহলে দেখো পাকস্থলীর প্রাচীর নিজেই কেন ধ্বংস হয় না? মনে রাখবা পাকস্থলীর প্রাচীরে তোমার মিউকোসাল স্তর থাকে। কি স্তর? এক নম্বরে হলো মিউকোসাল স্তর। মিউকোসাল স্তর কি? মিউকোসাল স্তর এপিথেলিয়াল, এপিথেলিয়াল মিউকোসাল স্তর থাকে। তাহলে কয়টা স্তর থাকে বলো তো পাকস্থলীতে? মনে একটু আগে বলছিলাম 3টা স্তর, স্তরের মধ্যে ছিল না কয়েকটা পার্ট। তাহলে দেখো মিউকাস স্তর থাকে। তাহলে এগুলো কেমন থাকে বলো তো? এইভাবে এইভাবে এইভাবে। তাহলে এইভাবে যখন থাকে, পাকস্থলীটা এইভাবে ঘোরানো জিনিসটা, এইভাবে 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 মনে করে আসে এই স্তরগুলো, এগুলো কিন্তু আণবিক্ষণিক গঠন। তাহলে এরকম যখন থাকে, মনে করো এখানে HCl আছে, তুমি এখানে একটু HCl ঢেলে দিলা, তাহলে এটা কি হবে বলতো? এই পেঁচানো থাকার কারণে কোনো জায়গায় স্থায়ী ভাবে থাকতে পারবে, এইভাবে এইভাবে গড়ায় গড়ায় নিচের দিক চলে যাবে কিন্তু আলটিমেটলি। আর খাবারটা এসে কিন্তু নিচের দিক থাকে, তাহলে পরিপাকটা কিন্তু হয়ে যাবে সহজে। আর প্রাচীরে কেন লাগবে না? মিউকোসাল স্তরের কারণে। আর একটা হলো এখানে কি থাকে বলতো? বাইকার্বনেট থাকে। তাহলে বাইকার্বনেটের সংখ্যা কি? HCO3-। তাহলে বাইকার্বনেটটা কি বলতো? একটা ক্ষার। তাহলে বাইকার্বনেট ক্ষার হওয়ার কারণে HCl এর সাথে বিক্রিয়া করবে প্লাস HCl এর বিক্রিয়া। তাহলে বলতো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি হবে বলতো? জিনিসটা প্রশমিত হবে। যেহেতু এই একটা তীব্র অ্যাসিড আর ক্ষার এটা অত তীব্র ক্ষার না, তবুও অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হওয়ার ফলে কি হবে? একটু প্রশমিত হবে, যার ফলে কি হবে? পাকস্থলীর প্রাচীর নিজেই কিন্তু পরিপাক হবে না। তো আশা করি তোমরা এটার কারণও কিন্তু খুব ভালো মতোই বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো এখান থেকে কি পড়তে হবে, আর এখান থেকে মোটামুটি এতটুকু পড়লেই আশা করা যায় তোমাদের কোনো কোশ্চেনই আটকাবে না। তো এই পার্টটা ছিল কিন্তু আমাদের একবারে প্রথম দিকের যেই পার্টটা ছিল, এই পার্টটা কিন্তু তোমাদের খুবই সুন্দর করে পড়ানো হয়েছে। তো যেহেতু তোমরা আজকে হঠাৎ করেই বলা হইলো ক্লাসটা করতে পারোনি, তো আমরা চেষ্টা করব যে এই পার্টটাকে একটা পার্টের মধ্যে রাখা। দেখো এই পার্টটা কিন্তু বেসিকের একদম বেসিক দিয়ে পুরো ভরপুর কিন্তু। তাহলে একবারে শুরু থেকে পাকস্থলী পর্যন্ত যেই এনজাইমটা বা যেটাই বলো পরিপাক হইলো, একবারে ক্লিয়ার কনসেপ্ট আমি মনে হয় তোমাদেরকে বেসিক এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে দিতে পেরেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। কেন?
কারণ হলো তোমাদের এই জিনিসটা একটু বুঝে বুঝে করো, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ কোয়েশ্চেন আসে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য। দেন কি করবো বলতো, আমরা কালকের মধ্যে আরেকটা ক্লাস নিব। কোন পার্টটা? পরিপাক ও শোষণের দ্বিতীয় পার্ট। তাহলে এইটা হলো পার্ট 1 গেল আমাদের আজকের ক্লাসটা। তাহলে পার্ট 1 এর মধ্যে তোমাদের অনেকগুলো বেসিক বললাম, অনেকগুলো এমসিকিউ আসবে। দেন পার্ট 2 এর মধ্যে কিন্তু বেশিরভাগ এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ অবজেক্টিভ থাকবে, বিভিন্ন সেল, আরো কয়েকটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে, আর হলো স্থূলতা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় পার্টে। ওই ক্লাসটাও আশা করি খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং ইনফরমেটিভ হবে। একবার সুন্দর মতো যেমন পাকস্থলীকে সাজিয়ে দিয়েছি, ক্ষুদ্রান্ত বৃহদান্ত দেন স্থূলতা, এই পুরোটাকেই সাজিয়ে দিব। আশা করি এই অধ্যায় থেকে যতগুলো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, একটা কোয়েশ্চেনও তোমরা ভুল করবে না। তো সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, নোট করে ফেলো। দেন পরবর্তীতে আবার সেকেন্ড পার্টটা করার পরে তোমরা কি করবা বলো তো, ফুল নোট করলে দেখা যাবে তোমাদের আর পড়া লাগবে না, আর বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবে। এবার যদি তোমরা পড়ো তাহলে তোমাদের প্রিপারেশন একবারে 100% হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।